আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ক্যারিয়ার ক্লাব এবং ফুটওয়্যার এক্সচেঞ্জ আয়োজিত পোস্ট কোভিড ডিসকাশনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের পর্বের মতো এই পর্বটাকেও আমরা ২ টা অংশে ভাগ করেছি। ১ম অংশে আমরা আমাদের নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবো এবং ২য় অংশে আমরা আ গ গতবারের মতো ২ জন করোনা জয়ীর সাথে কথা বলবো, তাদের সাথে আড্ডা দেব। উম আজকের পর্বের ১ম অংশের জন্য আমরা বিষয় নির্ধারণ করেছি আন্ডারস্ট্যান্ডিং স্টিমুলাস প্যাকেজেস টু ট্যাকল পোস্ট কোভিড বাংলাদেশ ব্যাংক ইনিশিয়েটিভ অ্যান্ড এসএমই ইন্ডাস্ট্রি বেনিফিট। সো আমরা আসলে কথা বলতে চাচ্ছি বাংলাদেশ গভর্নমেন্টের যে স্টিমুলাস প্যাকেজ সেই প্যাকেজ সম্পর্কে। আ সেই প্যাকেজ কিভাবে আমাদের যারা এসএমই ইন্ডাস্ট্রি তাদের সহায়তা করবে। আমরা আরো কথা বলবো বাংলাদেশ ব্যাংকের যে ইনিশিয়েটিভ, বাংলাদেশ গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভ নিয়ে আমরা আরো কথা বলবো। আজকের ১ম অংশের জন্য আ আমরা ৩ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আ যদিও আমাদের সাথে ২ জন অতিথি জয়েন করেছেন, আরো একজন আমাদের সাথে জয়েন করবেন। আ আমাদের সাথে যে ২ জন অতিথি আজকে জয়েন করেছেন, তারা হলেন জনাব মোহাম্মদ আরাফাত আলী, জয়েন্ট ডিরেক্টর, ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক। আমাদের সাথে আছে তানিয়া ওহাব, এই সেক্টরের অ্যাওয়ার্ড উইনিং এসএমই উদ্যোক্তা, কারিগর নামক একটা উদ্যোগের ম্যানেজিং পার্টনার এবং 10 এর স্বত্বাধিকারী। আমাদের সাথে আরো যোগ দিবেন জনাব রফিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সীমান্ত ব্যাংক লিমিটেড। সো আমরা যখন জনাব রফিকুল ইসলাম আমাদের সাথে জয়েন করবেন, তখন আমরা তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। মোহাম্মদ আরাফাত আলী এবং তানিয়া ওহাব, আপনাদের দুজনকেই আমাদের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন আপনারা? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শুরু করতে চাই জনাব আরাফাত আলী আপনাকে দিয়ে। যদিও একই রকম প্রশ্ন আমি তানিয়া আপা আপনাকেও করব। কারণ এটা খুব স্পষ্ট এখন যে বিশ্ব একটা নতুন ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে এবং সেটাকে অনেকেই বলতেছে নিউ নরমাল, এবং অনেকেই বলাবলি করতেছে যে কোভিড-19 এর ভ্যাকসিন আবিষ্কার করার আগ পর্যন্ত কিংবা ইভেন ভ্যাকসিন আবিষ্কার করার পরেও এই নিউ নরমালটাই আসলে নরমাল হয়ে যাবে। মানে আমরা যেটা এখন ওল্ড নরমাল বলছি সেরকম হয়ে যাবে। এবং নিউ নরমাল একেকজন একেকভাবে ডিফাইন করছে। বিশেষ করে আইটি ইন্ডাস্ট্রি গুলো একরকম করে ডিফাইন করছে। আমরা যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তারা একরকম করে ডিফাইন করছি। তো আপনার কাছে আসলে নিউ নরমাল কি? যদি আপনি ব্যাংকিং সেক্টরে আছেন, গভর্নমেন্টের পলিসি মেকিং লেভেলে আপনি কাজ করেন, আপনার ক্ষেত্রে নিউ নরমালটা কি? জনাব আরাফাত আলী। আচ্ছা, আমাকে বললেন। জি। আসলে এই যে মানে কোভিড-19 যেটা, হ্যাঁ, এটা নিয়ে আসলে যত রকম কথাবার্তা চলছে, হ্যাঁ, এই বেশিরভাগ জিনিসই হচ্ছে এক একটা হাইপোথিসিস টাইপের, হ্যাঁ। এই বিষয়গুলো আসলে পরিষ্কার না কোনো কিছুই। ফলে আসলে কিছুটা টাইম আপনার যেতে দিতে হবে। টাইমটা জানার পরেই আসলে বোঝা যাবে আসলে জিনিসটা কি। তবে আমার মানে ব্যক্তিগত মত হচ্ছে যে এই ভাইরাসটা হয়তো ধীরে ধীরে আমাদের যে প্রভাব, এই প্রভাবটা হয়তো একসময় থাকবে না, অথবা এটা একটা সাধারণ হাম বা এই জাতীয় যে ডিজিজ গুলো আছে এই ডিজিজ গুলোর মতোই হয়তো হয়ে যাবে। তবে সেক্ষেত্রে আমাদের হয়তো কিছুটা আচরণগত পরিবর্তন হবে, অর্থাৎ পৃথিবীতে হয়তো একটা স্থায়ী ধরনের পরিবর্তন হতে পারে আর কি। জনাব তানিয়া ওহাব, আপনি কি ভাবেন? আপনি তো বিশেষ করে আমি আপনার কিছু ফেসবুক পোস্টও দেখেছি। আপনি যেহেতু আপনি রিটেল বিজনেস করেন, আপনার কিছু ক্ষুদ্র উদ্যোগ আছে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখেন নতুন নরমালকে? হ্যাঁ, আসলে আমাদের এখন যে পরিস্থিতি এইরকম অবস্থায় পৃথিবী, মানে আমাদের জন্মের পর থেকে বা আমাদের বাবা-মার যদি বলি, এই ধরনের পরিস্থিতিতে কখনো পড়িনি বা এই ধরনের অভিজ্ঞতা নেই।
বা শুনিও নেই। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা আমাদের ব্যবসাটাকে একটা খুব ভালো একটা পজিশনে নিয়ে আসতে চাচ্ছিলাম। আমি রিসেন্টলি আমার যে ট্যান ব্র্যান্ডটা আছে সেটা আমি অস্ট্রেলিয়াতে আহ আমি একটা ডিলারশিপ দিয়েছিলাম অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মার্কেটের জন্য। তো একটা খুব ভালো একটা পজিশনে গিয়ে মানে যাচ্ছিলাম আর কি বলবো। এবং লোকাল মার্কেটেও যে কাজগুলো আমরা করছিলাম বেশ বড় বড় বেশ কাজের আমরা অর্ডার পেয়েছিলাম। তো কোভিড-19 এর ফলে কিন্তু আমাদের মোটামুটি সব অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। তো প্রথম দিকে খুব ভেঙে পড়েছিলাম যে এটা আসলে আমরা আদৌ এখান থেকে দাঁড়াতে পারবো কিনা। কারণ আমরা যে প্রোডাক্ট গুলো বানাই এটা আসলে মানুষের একেবারেই খুব জরুরি কোনো প্রোডাক্ট না। এটা একটা ফ্যাশনেবল আইটেম। মানুষ লেদার প্রোডাক্ট তখনই কেনে যখন তার খুব ভালো আর্থিক অবস্থা থাকে বা শৌখিন থাকে তখন। তো যখন অর্থনীতির এইরকম একটা বিপর্যয় থাকে তখন কিন্তু মানুষ আগে খাবারের চিন্তা করবে, থাকা কিভাবে নিরাপদে থাকতে পারে। তারপরে কিন্তু তাদের ফ্যাশনের চিন্তা আসে। আর আমাদের দেশে আমি বলবো স্পেশালি বেশি এফেক্টেড আমরা এই কারণে যে আমাদের পহেলা বৈশাখ এবং ঈদ এই দুটোই আমরা কোভিড-19 এর একদম আসল সময়টা পার করেছি। যেখানে আমাদের কোনো তেমন কোনো বিক্রি বলতে গেলে আসলে কোনো মানে বিক্রি হয়নি। এই বিক্রি দিয়ে কিন্তু অনেক উদ্যোক্তার সারা বছর চলে। তো এখন মানে আসলে হতাশার কথা যেমন চিন্তা করছি আমার মনে হচ্ছে আমাদের জন্য এখন কিন্তু কোনো মানে নতুন কিছু সুযোগও আসছে। সুযোগটা কিভাবে আসছে? অনেক কোম্পানি বা অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো যারা বিদেশ থেকে বা চায়নার একটা মার্কেট খুব আমি যেটা ইদানিং শুনছি আমাদের কাছে কিন্তু জাপানিজ বায়াররা বা ইউরোপিয়ান বায়াররা খুব নক করছে। কারণ আমরা মানে এখন আমরা একটা জাপানিজ বায়ারের সাথে আমরা কথা বলছি। উনাদের হচ্ছে চায়নাতে ফ্যাক্টরি ছিল, উনারা ওই ফ্যাক্টরিটা বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছে। তো এরকম দেখলাম যে জাপানিজ প্রচুর ফ্যাক্টরি তাদের ফ্যাক্টরি সরিয়ে অন্যান্য দেশে এই যে ইন্ডিয়া, ভিয়েতনাম বা বাংলাদেশে আসতে চাচ্ছে। ইউরোপিয়ান মার্কেটের একটা বড় অংশ কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়া বা ভিয়েতনামে আসতে চাচ্ছে। তো আমি মনে করি যে এটা আসলে আমাদের জন্য তাহলে একটা সুযোগও। যদি আমরা সুযোগটা ক্যাচ করতে পারি। এই সময়টা যদি আমরা আসলে কোনোভাবে টিকে থেকে ক্যাচ করতে পারি এই সুযোগটা, এটা আমাদের জন্য হয়তোবা একটা সুযোগ মানে একটা সম্ভাবনা আনতে পারে। পাশাপাশি আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে আমরা প্রাকৃতিক পণ্যের উপর হয়তোবা লোকজনের একটু নির্ভরযোগ্যতা বা মানে তৈরি হবে। এটা আসলে শুধু লেদার না, আমি যদি বলি জুট অথবা প্রাকৃতিক যে তারপর ভেজিটেবল ডাই লেদার আমি দেখছি ভেজিটেবল ট্যান লেদার এর খুব বেশি চারদিক থেকে নক করছে বিদেশি বায়াররা। তার মানে হচ্ছে এটার একটা হয়তোবা একটা মানে ক্রেতা একটা তৈরি হবে যে যেখানে আপনার পরিবেশের ক্ষতি না করে যাতে একটা ব্যবসা টিকিয়ে রাখা যায়। তো আমার মনে হয় যে কোভিড এর এই জায়গাগুলোতে যদি আমরা কাজ করতে পারি এবং এই সুযোগগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে হয়তোবা আমাদের সামনে একটা বড় সম্ভাবনার দুয়ার খোলা হবে। ধন্যবাদ। ওকে, আপনাকে ধন্যবাদ। এটা আসলেই কারণ আমরা জানি যে আসলে প্রত্যেকটা সমস্যার পরেই সেখান থেকে সম্ভাবনা তৈরি হয়। এবং আমরা এখন আমি ঠিক জানি না রফিক ভাই আমাদের শুনতে পাচ্ছেন কিনা। জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে শুরু করে দিয়েছিলাম। আপনি যেহেতু একটু পরে জয়েন করেছেন কারণ কিছু টেকনিক্যাল সমস্যা ছিল। তো সেই ক্ষেত্রে আপনাকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের সাথে। আমরা আসলে কথা বলতেছিলাম যে আমরা তো এখন একটা নিউ নরমাল বলতেছি, নতুন সমস্যা যেটা আর আসলে স্বাস্থ্যগত সমস্যা না, এটা এখন স্বাস্থ্যগত থেকে বেশি অর্থনৈতিক সমস্যা কিংবা কোনো ক্ষেত্রে এটা পলিটিক্যাল সমস্যা। তো আমরা আসলে তানিয়া আপা এবং আরাফাত ভাই দুইজনের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে নিউ নরমালকে তারা কিভাবে দেখছেন। তো আরাফাত ভাই যেটা বললেন যে নিউ নরমালটা আসলে এটা এখনো এইখানে ডিফাইন করার বা ওইটাকে এখনো বোঝার অনেক কিছু আছে। তানিয়া আপা এর থেকে অনেক সম্ভাবনার কথা বলতেছিলেন। তো আপনি যেহেতু চলে আসছেন আমি আপনাকে একই রকম প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে নিউ নরমাল বলতে আপনি কি আপনার সেক্টর কিংবা আপনি আমাদের সেক্টর অ্যাজ আউটসাইডার হিসেবে এটা কিভাবে দেখেন? সাথে সাথে যেহেতু সরকার এই এই কোভিড সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য ট্যাকল করার জন্য 5,000 কোটি টাকার একটা লোনের ব্যবস্থা করেছে খুবই ইনিশিয়ালি। তারপরে প্রায় 72,000 কোটি টাকার বিভিন্ন ধরনের স্টিমুলাস প্যাকেজেস ঘোষণা করেছে ফর আওয়ার
ইন্ডাস্ট্রিজ, ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাস্ট্রি, আপনার এসএমইর জন্য আমি যদি বলি হচ্ছে আমাদের বড় ইন্ডাস্ট্রির জন্য বা এক্সপোর্ট ওরিয়েন্টেড যে বড় ইন্ডাস্ট্রি গুলা, প্লাস হচ্ছে আমাদের এগ্রিকালচারের জন্য। তো অ্যাজ এ ব্যাংকার আমরা আসলে অনেকেই বিষয়গুলা ক্লিয়ার না, মানে আমাদের যারা সেক্টরে যারা কাজ করে তারা অনেকেই বিষয়টা ক্লিয়ার না। তো আপনি অ্যাজ এ ব্যাংকার যদি আপনি এই পুরো প্যাকেজেসটা একটু ক্লিয়ার বলতে পারেন আমাদের জন্য সহজভাবে, যে কারা নিতে পারবে, কিভাবে নিতে পারবে, কোনো ধরনের শর্ত আছে কিনা, তো এটা দিয়ে যদি আপনি শুরু করেন, এরপর আমি আবার অন্যদের কাছে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমিও খুব খুশি। প্রথমেই বলবো, যেটা নিউ নর্মালের কথা বলছিলেন, দেখেন আমরা যদি একটু পিছনে যাই, এই সামাজিক পরিবর্তনের সাথে সাথে আমরা অনেক সময় কতগুলো শব্দের সাথে পরিচিত হই। 80-র দশকে এনজিওস ডেভেলপমেন্ট ওয়ার্কের কথা যদি আমরা খেয়াল করি, সেখানে আমরা দেখি একটা নতুন শব্দ আসছিল, আপনার থিঙ্ক গ্লোবালি, অ্যাক্ট লোকালি, এরকম একটা শব্দ 80-র দশকের দিকে। আপনি পলিটিক্স এর কথা বলছিলেন, আমরা যদি রাজনৈতিক ক্ষেত্রের কথা বলি, আমরা পলিটিক্স নিয়ে আলোচনা করবো না ডেফিনেটলি, বাট সেখানে দেখবেন একটা খুব জনপ্রিয় শব্দ আছে, লেভেল প্লেইং ফিল্ড। ঠিক সেরকম আমরা যদি উন্নয়ন রাজনীতির কথা বলি, সেখানে ডেভেলপমেন্ট পলিটিক্সে একটা উন্নয়নের ক্ষেত্রে, উন্নয়ন নিয়ে যারা কাজ করেন, সেখানেও দেখবেন একটা শব্দ খুব প্রচলিত আছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, যেটা আমাদের দেশে এবং ডেফিনেটলি সারা ওয়ার্ল্ড ওয়াইড খুবই পরিচিত একটা শব্দ। ঠিক তেমনি এইবার যে কোভিড-19 যে সিচুয়েশন, প্যান্ডেমিক একটা সিচুয়েশন সারা বিশ্বকে যে নাড়া দিচ্ছে, ঠিক সেই সময়ও আমাদের সামনে একটা শব্দ আসছে যেটা নিয়ে আমরা হরহামেশা প্রতিদিন খুব আলোচনা করছি, যেটা হচ্ছে নিউ নর্মাল। আমি যদি একটু এইভাবে বলি, নর্মাল বাট নিউ, তার মানে হচ্ছে, যদি সহজভাবে বলি, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা যেই কাজগুলো নর্মাল করতাম, সেই কাজগুলো একটু ভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে, যেজন্য কিনা আমরা এটাকে বলছি নিউ নর্মাল। তার মানে আগে আমি যেগুলো নর্মাল হিসাবে দেখতাম, এখন আমরা সেগুলোকে নতুন নর্মাল হিসাবে নাম দিই। লেট মি গিভ এন এক্সাম্পল। আমরা এই আজকের এটা আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে, এটাই যদি এই করোনার সময় না হতো, হয়তোবা আমরা একটা রাউন্ড টেবিলের মতো ডিসকাশন করতাম আপনাদের কোনো একটা অফিসে অথবা কোথাও। বাট নাও ডেজ আমরা ম্যাক্সিমাম আলোচনাগুলোই দেখবেন যে আমরা অনলাইনে করছি। এন্ড ইভেন আমাদের বিভিন্ন কর্পোরেট হাউস গুলো তারা তাদের অ্যানুয়াল জেনারেল মিটিং, আমাদের কর্পোরেট হাউস গুলো তাদের বোর্ড মিটিং, সেইগুলো আমরা অনলাইনে প্ল্যাটফর্মে সারছি, যেগুলো কিনা আমরা ইউজুয়ালি অন্য সময় করতাম না। তার মানে হচ্ছে, আগে যেগুলো আমাদের কাছে ছিল নর্মাল ফিজিক্যালি করা, সেইগুলো থেকে চেঞ্জ করে এখন আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মে করছি। সো এটাও একটা নতুন নর্মাল আমাদের কাছে নর্মাল হয়ে গেছে। আজকে দুপুরেও যেমন 3টায় আমরা ইউনাইটেড নেশনস এর সাথে আমি একটা প্রোগ্রামে যুক্ত ছিলাম, একটা অফিসিয়াল প্রোগ্রাম ছিল, এখন আপনাদের সাথে হচ্ছি। সো দিস অল আর অ্যাকচুয়ালি নর্মাল। সো এটাকে আমরা নিউ নর্মাল বলছি। আমরা যদি আমাদের অফিসিয়াল লাইফে আসি, এখন ম্যাক্সিমাম অফিসগুলোতে আমরা ভিজিটরদেরকে অ্যালাউ করছি না। আমরা আমাদের রুমে 3 ফিট দূরত্ব বিবেচনায় রেখে, সোশ্যাল ডিস্টেন্সিং বিবেচনায় রেখে আমরা আমাদের কোনো গেস্টকে সেইভাবে অ্যালাউ করছি না। আমরা ফিজিক্যাল চিঠিপত্র চালাচালির থেকে দূরে সরে এসে আমরা ডিজিটালি কাজকর্ম সারছি। আগে ধরেন যেভাবে আমরা সমাজে মিশতাম, সমাজে যেভাবে আমরা যাতায়াত করতাম ফিজিক্যালি, সেখান থেকে সরে এসে আমরা এখন অন্যভাবে সেই কাজগুলো যতটা সম্ভব ডিজিটালি সারার চেষ্টা করছি। তো দিস অল আর অ্যাকচুয়ালি আমি বলবো যে নিউ নর্মালের পার্ট। আমরা যদি ব্যবসায়িক ক্ষেত্রে যাই, আপনারা এখানে যারা আমাদের সাথে যুক্ত আছেন, অধিকাংশরাই আপনারা ব্যবসায়ী, আপনারা বিভিন্ন জন বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে লেদার ইন্ডাস্ট্রিতে ব্যবসা করছেন। তো ব্যবসায়িক ক্ষেত্রেও আগে আমরা মার্কেটিং অ্যাক্টিভিটিস যেখানে আমরা ফিজিক্যাল প্ল্যাটফর্মে করার চেষ্টা করতাম, সেখানে আমরা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে করছি। আমরা খুব জনপ্রিয়, আমরা বাঙালি, আমরা খুব অতিথি পরায়ণ লোক। আমরা কারোর সাথে দেখা হলে হ্যান্ডশেক করা, এন্ড সামনে ঈদ আসছে, কত একটা ঈদ চলে গেছে, আমরা মোলাকাত করি লোকজনের সাথে। এটা আমাদের খুব ধর্মীয় একটা খুব আচার অনুষ্ঠান। বাট লুক, আমরা এই গত মার্চ মাসের শেষের দিকে যখন আমাদের এই করোনা পরিস্থিতি শুরু হলো,
তারপর থেকে এ যাবৎ আমরা এই স্বাস্থ্যবিধি পরিপালন করতে গিয়ে অ্যান্ড ইভেন আমাদের দেশে যে কৃষ্টি কালচার যেগুলো আছে সমাজে, সেগুলো থেকে কিন্তু আমরা দূরে করে চলে আসছি, এবং তাতে করে যে আমাদের খুব সমস্যা হচ্ছে আমি কিন্তু সেটা মনে করছি না। আমরা একে অপরের সাথে এখন খুব কম দেখা হচ্ছে, কিন্তু তাই বলে আমাদের মধ্যে বন্ডিং, সোশ্যাল বন্ডিং, বিশেষ করে ফ্যামিলি মেম্বারদের মধ্যে, সেগুলো কিন্তু আমি মনে করি না যে খুব একটা কমে আসছে। তার মানে আমরা এই যে নিউ নর্মাল যাকে বলছি, অর্থাৎ নতুন করে যেই স্বাভাবিকভাবে চলার যে কাজগুলো, সেগুলোকেই আমরা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এবং এই নিউ নর্মালের সাথে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। আমরা আমাদের অফিস আদালতের কথা বললাম, সেখানেও কিন্তু আমরা নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে, প্রযুক্তিকে ইনভলভ করার মাধ্যমে আমরা সেগুলোর সাথে আমরা পরিচিত হচ্ছি, এবং সেগুলোর সাথে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। সো নিউ নর্মাল নিয়ে আমার এটাই কথা, যে যেটা আমি বললাম, যে আমরা আমাদের যে যে ক্ষেত্রে আমরা কাজ করছি সেখানে আমরা এই নিউ নর্মাল নিয়ে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। এবার আমি কি আপনি যে স্টিমুলাস প্যাকেজের কথা বলছিলেন, সেটা নিয়ে আমি একটু আলোকপাত করব। আমি আপনাদের টিমকে কি রিকোয়েস্ট করতে পারি যে আমাদের একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি ছিল, সেটা যদি, আমার মনে হয় যে ওটা যদি আমার আলোচনার ফাঁকে ফাঁকে যদি যারা দর্শক শ্রোতা আছেন তাদের জন্য, যদি যারা পার্টিসিপেট করছেন আজকে, তাদের জন্য যদি ওইটা দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে তারা আরো উপকৃত হবে, আরো একটু বিশদভাবে জানতে পারবে। আমার মনে হয় আমাদের টেকনিক্যাল টিম শুনতে পাচ্ছে। আপনি 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 শুরু করেন রফিক ভাই। জি জি জি, থ্যাংক ইউ। আপনি দেখেন, এই প্যান্ডেমিক সিচুয়েশন যখন প্রথম শুরু হলো আমাদের দেশে, বিশেষ করে চায়নাতে তো, উহানে তো অনেক আগেই শুরু হয়েছে, আমাদের এখানে যখন শুরু হলো, আমরা মার্চের শেষ সপ্তাহের দিকে আমাদের বাংলাদেশে আমরা এটা নিয়ে একটু বেশি সচেতনতা, প্রত্যেকটা সেক্টরে, আমি বলবো যে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টর, ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো সব জায়গায় সরকারের তরফ থেকেও মার্চের শেষ সপ্তাহে 25-26 তারিখের দিকে প্রথম আলোচনাগুলো শুরু হয়। খেয়াল করে দেখবেন যে তখনই আমি এই ফাঁকে সরকার, বাংলাদেশ ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুবই বিচক্ষণতার সাথে এই কোভিড সিচুয়েশনে আমরা এফেক্ট হওয়ার আগেই উনি আগাম চিন্তা করে, ওনার বিচক্ষণতা দিয়ে আগাম চিন্তা করে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য কতগুলো প্রণোদনা প্যাকেজ একের পর এক ঘোষণা করেছেন, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আমি সেগুলো নিয়ে কথা বলছি। শুরুতেই মার্চের একেবারেই শেষ সপ্তাহে 26-27 তারিখের দিকে প্রবাবলি সেন্ট্রাল ব্যাংক থেকে ব্যাংকারদের উদ্দেশ্যে একটা সার্কুলার দেওয়া হয়, যেখানে সার্ভিস সেক্টরের জন্য কতগুলো আর্থিক প্রণোদনা ঘোষণা করার কথা বলে। সেখানে 30,000 কোটি টাকার একটা প্রণোদনার কথা বলে। সেই স্কিমের মেয়াদ হয় 3 বছর, যেটার সুদ বা মুনাফা নির্ধারণ করা হয় 9%। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমাদের ব্যাংকিং সেক্টরে যেটা দীর্ঘদিন থেকে একটা আলোচনার বিষয় ছিল, যে ইন্টারেস্ট রেট হবে সর্বোচ্চ 9%, আই মিন 1 ডিজিট, এবং ডিপোজিট রেট হবে 6%, তার মানে 3%-এর একটা স্প্রেড, যেটা নানান কারণে বিভিন্ন সময়ে আমাদের ইমপ্লিমেন্ট করতে দেরি হচ্ছিল, অনেক যৌক্তিক কারণে। কিন্তু শেষ পর্যন্ত আমরা ব্যাংকের সবগুলো ব্যাংক মিলে আমরা সেটাকে প্রতিষ্ঠা করতে পেরেছি, আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। সো এখন ব্যাংকগুলোতে ইন্টারেস্ট রেট হচ্ছে সর্বোচ্চ, লোনের ক্ষেত্রে সর্বোচ্চ 9%, এবং ডিপোজিটের ক্ষেত্রে সর্বোচ্চ 6%। সো 9-6 আমরা যেটাকে বলছি, এবং 1 ডিজিট সেটা চলছে। সো যেটার কথা বলছিলাম, যে এই লোনগুলোর ইন্টারেস্ট রেটও সর্বোচ্চ 9%-এই নির্ধারণ করার কথা বলা আছে, এবং এর বিপরীতে সরকার 4.50%, তার মানে 4.5%-এর একটা ভর্তুকির ব্যবস্থা রেখেছে। ভর্তুকির ব্যবস্থাটা কি হবে? ভর্তুকির ব্যবস্থাটা হচ্ছে যে আমরা কাস্টমার যারা থাকবে, ব্যাংক 9% ইন্টারেস্ট চার্জ করতে পারবে, ব্যাংক 9%-ই পাবে, কিন্তু কাস্টমার যারা, তাদের উপর চার্জ করা হবে 4.5%, 4.50%, এবং সরকারের তরফ থেকে ভর্তুকি দিবে 4.50%। সো এই নিয়ে 9%। তো এখন প্রশ্ন হচ্ছে যে এরা এলিজিবল কারা? খেয়াল করবেন যে সরকার যেহেতু আসলে যারা ব্যবসায়ী, মানে
আমি যদি বিষয়টাকে এইভাবে বলি, আপনাদের স্পেশালি আপনাদের সেক্টরকে নিয়ে যদি বলি, আমরা আজকে স্পেশালি যে সেক্টর নিয়ে কথা বলছি, চামড়া শিল্প সেক্টর যারা আছেন, ফুটওয়্যার ইন্ডাস্ট্রি যারা আছেন, তাদের কথাই যদি বলি, যে আমরা ধরে নিচ্ছি যে যারা এক্সিস্টিং ব্যবসায়ী তারা ব্যবসা করছিলেন, কিন্তু হঠাৎ করে প্যান্ডেমিক সিচুয়েশন আসার কারণে তারা তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, তাদের শোরুম গুলো সেলস কমে যায়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো ঘটতে থাকে। সো অ্যাকচুয়ালি এই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্যই সরকারের তরফ থেকে কতগুলো এই প্রণোদনা প্যাকেজগুলো ঘোষণা করা হয়েছে। তো কাজেই যারা এক্সিস্টিং ব্যবসায়ী, বিভিন্ন ব্যাংকের সাথে যাদের সম্পর্ক আছে, বিভিন্ন ব্যাংকের মাধ্যম থেকে যাদের ইতিমধ্যে লোন নেওয়া আছে, প্রথমত তাদের জন্যই এই ব্যবস্থাগুলো, এই প্রণোদনার ব্যবস্থাগুলো। প্রশ্ন হচ্ছে যে তাহলে যারা নতুন উদ্যোক্তা অথবা নতুন করে যারা ব্যবসায় আসবেন তারা কি এই প্রণোদনা পাবেন কিনা। প্রথমত এই প্রণোদনাগুলো এক্সিস্টিং যারা অলরেডি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারা জানেন যে এপ্রিল মাস এবং মে মাসের 2 মাসের ইন্টারেস্ট এক্সিস্টিং কাস্টমার যারা ব্যাংকের আছেন তাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা নির্দেশনা পেয়েছি তাদের ইন্টারেস্টকে হোল্ড করার জন্য। হোল্ড করা বলতে ইন্টারেস্ট চার্জ হবে, বাট আমরা ওইটাকে আলাদাভাবে হিসাবায়ন করে ভিন্ন খাতায় রেখে সেন্ট্রাল ব্যাংকে আমরা জানিয়েছি। তার মানে হচ্ছে ওই 2 মাস যেহেতু বেশি এফেক্টেড ছিল, এটা হয়তো সরকারের বিবেচনায় আরো হয়তো বাড়তে পারে। দেন আরেকটা হচ্ছে যে আপনার ক্লাসিফিকেশন। আপনারা জানেন যে ব্যাংক থেকে ঋণ নিলে পরে সেই ঋণ সময় মতো শোধ করা না করার প্রশ্নে আমরা বিভিন্ন অ্যাকাউন্ট ক্লাসিফিকেশন অথবা শ্রেণীকরণ করে থাকি বাংলায় যদি বলি। তো এই শ্রেণীকরণ 3 মাস, 6 মাস, 9 মাস এরকম ইত্যাদি বিবেচনায় করা হয়ে থাকে বিভিন্ন নামে। তো সরকার আগাম বুঝতে পেরেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় আগাম বুঝতে পেরে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অলরেডি সার্কুলার ইস্যু করে জানুয়ারি মাসের 2020 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মানে জানুয়ারির 1 তারিখে যেই লোনগুলোর যেই স্ট্যাটাস ছিল, আমাদের কাছে নির্দেশনা এসেছে যে সেইগুলো যাতে আমরা এই 30শে সেপ্টেম্বর পর্যন্ত, প্রথমে 30শে জুন পর্যন্ত ছিল, সেটা এখন 30শে সেপ্টেম্বর পর্যন্ত আসছে, সেই স্ট্যাটাস গুলো যাতে আমরা চেঞ্জ না করি। যদি কারো স্ট্যাটাস ভালো হয়ে থাকে, কথার কথা একটা ঋণ ছিল হয়তো বা ডাউটফুল পর্যায়ে, সেটা হয়তো এখন গুড হয়ে গেল, সেটাকে আমরা গুড করতে পারবো, ভালো করতে পারবো, কিন্তু কোনো অবস্থাতেই সেই ঋণটাকে আমরা মন্দ খারাপের দিকে আমরা ক্লাসিফাই করতে পারবো না। তো এটা আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তথা সরকারের পক্ষ থেকে একটা যুগান্তকারী একটা ইনস্ট্রাকশন আমাদের প্রতি এবং ব্যবসায়ীদের জন্য একটা যুগান্তকারী সহযোগিতামূলক একটা বিষয়, আদার দেন দি স্টিমুলাস প্যাকেজ, যদিও এটাকে আমরা স্টিমুলাস প্যাকেজের একটা আওতা মনে করি। এজন্য যে এখন তাদের সেলস ড্রপ হয়ে গেছে, তাদের বেচা বিক্রি নাই। আপনাদের ইন্ডাস্ট্রির কথা যদি চিন্তা করেন, শোরুম গুলো খুলতে পারছেন না, আপনার স্টক জমে আছে, বিক্রি করতে পারছেন না, তো আপনার তো তাহলে ব্যাংকের ঋণ তো স্থবির হয়ে যাবে। তো স্থবির হয়ে গেলে অন্যান্য স্বাভাবিক সময়ের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে হয়তো আমরা ঋণগুলোকে ক্লাসিফাই করে ফেলতাম, কিন্তু এই নির্দেশনার ফলে আমরা এখন সেগুলো করতে পারবো না। সো এটাও একটা এক ধরনের একটা স্টিমুলাস প্যাকেজ আমি বলবো। তো যেটা বলছিলাম যে কারা কারা এগুলো নিতে পারবেন, আপনার যে সকল শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠান যারা এসএমই ব্যতীত করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধুমাত্র সে সকল প্রতিষ্ঠানের জন্য এই সুবিধাগুলো আওতামুক্ত হবে। আমি আগেই বলেছি যে যারা অলরেডি ব্যবসা করতে গিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণের কিস্তি অথবা ঋণটাকে ঠিকমতো সার্ভিস করতে পারছেন না বিকজ অফ এই কোভিড-19 সিচুয়েশন, এই স্টিমুলাস প্যাকেজ গুলো মূলত তাদেরকে ফোকাস করে। বাট এই সিচুয়েশনে যদি নতুন কোনো উদ্যোক্তা কোনো নতুন ঋণ আবেদন করতে যান, তাহলে ব্যাংকার রিলেশনশিপের ভিত্তিতে প্রথমত ইন্টারেস্ট রেট তো 9%ই হবে, তার বেশি তো হওয়ার কোনো স্কোপ নাই, সেটাই হবে। কিন্তু যখন একটা ঋণ প্রস্তাব আপনি ব্যাংকে দিবেন, কথার কথা আমরা আলোচনার ক্ষেত্রে সুবিধার্থে ধরে নিচ্ছি যে একজন লোক এই সিচুয়েশনে, এই কোভিড সিচুয়েশনে নতুন করে সে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে চায়, আপনাদের ইন্ডাস্ট্রি কথা যদি আমি ধরি, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ব্যাংকাররা যেটা করবে ডেফিনেটলি, যে এই কোভিড সিচুয়েশনের আগে ঋণ প্রস্তাবটাকে যে আঙ্গিকে আমরা বিচার বিশ্লেষণ করতাম, এখন কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ হবে। বিকজ আমরা ধরেই নিচ্ছি বাস্তবতার নিরিখে যে এখন আপনাদের ফ্যাক্টরি কেমন চলবে, কতটা আপনি মার্কেটে এন্ট্রি করতে পারবেন, কতটা আপনার সেলস ফোকাস কেমন আছে, কেমন সেলস চলবে। সো এইগুলোকে বিবেচনায় নিয়ে, এগুলোকে নিরিখে নিয়ে যারা নতুন এন্টারপ্রেনার আছেন অথবা নতুন যারা ঋণ নিতে যাবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অন্য সময়ের চাইতে ডিফারেন্টলি
আমি আমি মনে করি এবং বিশ্বাস করি ব্যাংকগুলো সেটা দেখবে। যদিও এই বর্তমান যে প্যাকেজের কথা আমরা আলোচনা করছি, স্টিমুলাস প্যাকেজ, সেগুলো এক্সিস্টিং যারা কাস্টমার তাদের জন্যই আছে এবং তাদের জন্য এটা বহাল আছে। সো আহ, জি প্লিজ। জি, ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম। আমরা আরো আরো কথা বলবো স্টিমুলাস প্যাকেজ এবং অন্য ইয়েগুলো নিয়ে, বিশেষ করে এসএমই। আমি একটা জাস্ট প্রশ্ন পেলাম, সেটা হচ্ছে ফাত্তা আসিফ, উনি উনি জাস্ট আপনাকে, যদি আপনি আপনার কাছে যদি উত্তর থাকে, বিশেষ করে সীমান্ত ব্যাংকের যদি কোনো উত্তর থাকে, সেটা হচ্ছে হ্যাড এনি কোম্পানি ফ্রম দিস ইন্ডাস্ট্রি গট লোন অলরেডি, ইফ নট হাউ মেনি অ্যাপ্লিক্যান্ট হ্যাভ সাবমিটেড। তো আপনি যদি আপনার ব্যাংকের হিসাব, বা আপনি যদি জানেন যে এটা আসলে কি শুরু হয়ে গেছে, নাকি এটার জন্য আমরা এখনো আমাদের সময় লাগবে, বা আমাদের কোনো একটা ডেডলাইন আছে যে ওই সময় থেকে শুরু হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমাদের কোনো ব্যাংক স্পেসিফিক না বলি, আমরা সার্বিকভাবে ব্যাংকিং সেক্টরের কথাই আমি বলি। এই যে স্টিমুলাস প্যাকেজ গুলোর কথা বললাম, এগুলোর একটু প্রসিডিউর আছে। সেন্ট্রাল ব্যাংকের সার্কুলার গুলোতে খুব পরিষ্কার ভাবে বলা আছে, খুব ক্লিয়ারলি। সেগুলো যারা ইন্টারেস্টেড তারা সেন্ট্রাল ব্যাংকের ওয়েবসাইট থেকে দেখতে পাবেন। প্লাস আমরা এখানে প্রেজেন্টেশন স্লাইডে কিছু রেখেছি, সেগুলো আপনারা দেখতে পাবেন। তো যেটা আমি বলছিলাম যে এগুলোতে প্রসিডিউর আছে। প্রসিডিউরটা হচ্ছে এরকম যে প্রত্যেক ব্যাংকের সাথে সেন্ট্রাল ব্যাংকের একটা চুক্তিতে যেতে হয়, যেটা কিনা আমার জানা মতে যে সমস্ত ব্যাংক এই সমস্ত স্টিমুলাস প্যাকেজ গুলোকে ইমপ্লিমেন্ট করবে তাদের কাস্টমারদের জন্য, সেগুলো সেন্ট্রাল ব্যাংকের সাথে তারা অলরেডি একটা এমওইউ, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং চলে গিয়েছে। এবং সেন্ট্রাল ব্যাংক যেহেতু এই স্টিমুলাস প্যাকেজের ঋণগুলো খুবই লিমিটেড ইন দ্যাট সেন্স যে সরকার ঘোষণা করেছেন যে কত টাকার মধ্যে হবে। ফর এক্সাম্পল ধরেন 5,000 কোটি টাকা। সো এটার একটা অ্যাসেসমেন্টের বিষয় আছে। সেজন্য সেন্ট্রাল ব্যাংক সকল ব্যাংকগুলোর তরফ থেকে ডেটা কালেক্ট করেছে, যে আমাদের জানুয়ারির ফার্স্ট উইকে অথবা 30শে জুন ভিত্তিক অথবা মার্চ ভিত্তিক বিভিন্ন পিরিয়ডে ডেটা কালেক্ট করে ওনারা দেখেছেন যে কোন ব্যাংকের স্পেসিফিক যাদের জন্য এই ঋণগুলো উপযুক্ত, তারা কোন ব্যাংকের কাস্টমার আছে, এবং সেগুলো টোটাল কাস্টমারদের যোগ দিলে তাদের যোগফলটা কেমন হয়, সো দ্যাট সেন্ট্রাল ব্যাংক একটা অ্যাসেস করতে পারে যে কোন ব্যাংকের জন্য বরাদ্দ কত করবে। এবং সে অনুযায়ী আমাদের যে প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন তার উদ্দেশ্যে বলছি, এবং সেই অনুযায়ী ব্যাংকগুলোকে বরাদ্দ দেওয়াও হয়ে আছে। সো আমাদের প্রশ্নকর্তা উনি যে ব্যাংকে ব্যাংকিং করেন, অথবা উনি যেই ধরনের প্রশ্নটা করেছেন, তার সাথে যেই ব্যাংক রিলেটেড, সেখানে যোগাযোগ করলেই জানতে পারবেন যে বাকি প্রসেসটা কি হবে। তার মানে হলো আমাদের যে সময়সীমা এবং যেগুলো সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে বলা আছে, যেভাবে প্রসেস অনুযায়ী আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, আমাদের গ্রাহকরা অ্যাপ্লাই করবেন, সেভাবে অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে। প্লিজ। ওকে, ধন্যবাদ। আমরা জাস্ট জানিয়ে রাখি, আমাদের রফিকুল ইসলাম ভাইয়ের সুবাদে আমরা কিছু স্লাইড রেডি করেছি। আমরা হয়তো প্রোগ্রামের পরে আমাদের পেজে সেটা আমরা দিব, যাতে কারো যদি কোনো কিছু জানার থাকে সেখান থেকে আর দেখে নিবেন। এবং তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের পেজে লিখবেন, আমরা রফিকুল ইসলাম ভাই এবং তাদের সাথে যোগাযোগ করে সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি এখন আলোচনাটাকে আমি একটু জনাব আরাফাত আলী আপনার কাছে নিতে চাই। যেটা আপনি শুনলেন, বা আপনি বাংলাদেশ ব্যাংকে আছেন, আপনি জানেন যে কিভাবে এই স্টিমুলাস প্যাকেজ গুলা কাজ করে। কিন্তু আমার যে জায়গাটা, সেটা হচ্ছে আমরা বিভিন্ন পত্রিকায় দেখেছি যে সরকার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড বা ইডিএফ ফান্ড, সেটা 3.5 বিলিয়ন থেকে 5 বিলিয়ন উন্নত করেছে। পাশাপাশি প্রি শিপমেন্ট রিফাইন্যান্সিং স্কিমে 5,000 কোটি টাকা রেখেছে, যেটা হচ্ছে সাপোর্ট করবে হচ্ছে এক্সপোর্ট। তো এই দুটো স্কিম কিভাবে কাজ করবে, এটা একটু আপনার কাছে জানা প্রশ্ন। আর আমাদের এক দর্শক প্লাস বড় ভাই একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে মেইনলি আমি জাস্ট মেইনলি হচ্ছে যে এনি সাপোর্ট প্রোগ্রাম টু সেভ এসএমই বিজনেস লেদার অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রি। কারণ হচ্ছে যে আমাদের যেহেতু ঈদ, এবং হচ্ছে ইভেন কামিং ঈদ যদি আমি ধরি, কুরবানির ঈদ, সেটার একটা বিশাল ইম্প্যাক্ট এই সেক্টরে। তো সেই ক্ষেত্রে আপনি আগের যে আমরা বলতেছি এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, ইডিএফ ফান্ড, প্লাস হচ্ছে রিফাইন্যান্সিং, তার সাথে যদি এসএমই এর ক্ষেত্রে স্পেসিফিক কোনো পলিসি বা কোনো সাপোর্ট বাংলাদেশ ব্যাংক থেকে আপনারা নিয়েছেন কিনা? থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমেই আমি উনি যে প্রশ্নটা করেছেন, হ্যাঁ, সেই বিষয়টা আসলে আমি একটু বলছি।
সেটা হচ্ছে যে দেখেন এই যে লেদার সেক্টর কিন্তু আসলে এই করোনা না, বরং এই যে কোভিড-19 এর আগে থেকে সে সাফার করছে। হ্যাঁ, জি কারণ হচ্ছে আমাদের মেইন সমস্যাগুলো তো আমরা মনে হয়, আমি যেহেতু মানে সেন্ট্রাল ব্যাংকে কাজ করি, পাশাপাশি আমি আবার লেদার টেকনোলজিস্ট। হ্যাঁ, ফলে এই জিনিসগুলো আমি মোটামুটি জানি। সেটা হচ্ছে যে আমাদের এই যে আমাদের LWG সনদ না থাকা, তারপর হচ্ছে এই যে আপনার চায়নার উপরে বিভিন্ন ট্যাক্সের এমবার্গো, এইসব সমস্যাগুলোর কারণে আসলে আমাদের ট্যানারি শিল্পটা আগে থেকেই মানে চরম একটা খারাপ অবস্থার মধ্যে আছে। দেন আবার কোভিড-19 এর কারণে এই ট্যানারি শিল্পের পাশাপাশি কিন্তু আপনার টোটাল আর কি লেদার ফুটওয়্যার এবং লেদার গুডস সেক্টরটাই আর কি ভয়াবহ একটা অবস্থার মধ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে উনি প্রশ্ন করলেন যে এই শুধুমাত্র লেদার সেক্টর নিয়ে আমরা কোনো কাজ করছি কিনা। আমরা যদি দেখেন, আমরা শুধু এই লেদার সেক্টর যখন হাজারীবাগ থেকে সাভারে ট্রান্সফার হয়, তখনই কিন্তু এখানে কিন্তু একটা তাড়াহুড়া ছিল। হ্যাঁ, তাড়াহুড়া থাকার কারণে তারা কিন্তু ওইখানে ফ্যাক্টরি গুলো পুরোপুরি রেডি অবস্থায় পায়নি বলে এই যে পত্রপত্রিকায় নানা রকম ভাবে শোনা গেছে আর কি। যার ফলে তারা আসলে খুব একটা সমস্যার মধ্যে ছিল। তো ওই সময়ে যেসব ক্রাইসিস গুলো ফেস করার জন্য আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে 2014 সালে আমরা একটা সার্কুলার দিয়ে অনেকগুলো সুবিধা তাদেরকে দিয়েছি। কিন্তু অনেকগুলো সুবিধা দিলেও তারা এই সুবিধাগুলো কতটা অ্যাভেল করতে পারছে সেটা একটা প্রশ্নের সম্মুখীন ছিল। কারণ হলো যে তারা কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আসলে তাদের মেইন সমস্যা কি, তাদের হচ্ছে LWG সনদ নাই। ফলে তারা কি হবে, ফ্যাক্টরি রেডি করলেও তারা কিন্তু এক্সপোর্ট করতে পারছে না। প্লাস চায়নার মার্কেটটা তাদের জন্য হ্যাম্পার হয়েছে। ফলে আমি যত স্টিমুলাস প্যাকেজ দিয়ে যাই করি, এই জিনিসগুলো ঠিক না করলে কিন্তু ওইটা ঠিক হবে না। ফলে আর দ্বিতীয় একটা সমস্যা ছিল যে জমির মালিকানা কিন্তু তাদের কাছে হস্তান্তর হয়েছে অনেক পরে। যার ফলে তারা কিন্তু ব্যাংক থেকে এই যে এটাকে লিয়েন রেখে যে লোন বের করা, সেই জিনিসটা তাদের জন্য অনেক কঠিন ছিল। এখন আমরা এই মুহূর্তে আমরা আরো কতগুলো সাপোর্টিং প্রোগ্রাম নিয়ে কাজ করছি অনলি ফর লেদার সেক্টর নিয়ে। তো সেইটা আসলে কতটুকু কি হবে এটা আমি এই মুহূর্তে ডিক্লেয়ার করছি না বা এই মুহূর্তে বলছি না, এটা পরবর্তীতে দেখার জন্য আমি অনুরোধ করবো আর কি। ধন্যবাদ। আপনি যদি ইডিএফ ফান্ডের যে 3.5 বিলিয়ন থেকে যেটা 5 বিলিয়নে উন্নীত হয়েছে, কিংবা যেটা রিফাইন্যান্সিং প্রিশিপমেন্ট রিফাইন্যান্সিং যে স্কিম, সেটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, আমি এটা জি জনাব আরাফাত। আমি একটু এই জিনিসটা বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি একটু স্ক্রিনটা যদি শেয়ার করতে পারি, হ্যাঁ দেখি আমি। হ্যাঁ জি প্লিজ। আমি এখানে আমার একটু প্রবলেম হচ্ছে, আমি ঠিক জুমের আচ্ছা, মতো আমি না। আপনি আপনি আমরা প্রোগ্রামের পরে আমাদের যে ইয়েগুলা নোটগুলা ওগুলো আমরা দিয়ে দিব। আপনি যদি এমনি এমনি এখন একটু বলেন, ঠিক যদি আছে, না এভাবে তাহলে আলোচনা। আমি জি আমি ঠিক আছে, আমি মুখে বলছি। সেটা হচ্ছে যে আমাদের আসলে এই যে আমি বিভিন্ন সময়ে এই সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন মিটিং করেছি। এবং মিটিং করে আমার কাছে যেটা রিয়েলাইজ হলো যে বাংলাদেশ ব্যাংকের যে সুবিধাগুলো আছে সেগুলো আসলে এই লেদার সেক্টরের লোকজন খুবই কম জানে। এবং তারা এই যোগাযোগ বা কমিউনিকেশন এই জিনিসগুলো আসলে বেসিক্যালি খুবই দুর্বল। বিশেষ করে মানে আমাদের ট্যানারি শিল্পে যারা আছে, ফুটওয়্যার বা লেদার লেদার প্রোডাক্টেরও আসলে আমি তেমন কিছু দেখি না, কিন্তু ফুটওয়্যার হয়তো কিছুটা ফোকাস এবং তারা অনেক বেশি মানে ভালোই কমিউনিকেট করে। কিন্তু ট্যানারি এবং এই যে লেদার প্রোডাক্ট, তাদের থেকে আমি আসলে তেমন কোনো যোগাযোগ আসলে খুব একটা কম দেখি না। তখন আমি এইসব মিটিং এ তাদেরকে বলি যে বাংলাদেশ ব্যাংকের যে বিভিন্ন ধরনের ফান্ড আছে, এই ফান্ডগুলো আপনারা ব্যবহার করেন। তো আমাদের ফরেন কারেন্সি, আমি যেহেতু এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে কাজ করি, কাজে আমি শুধু আমার যে এফসি যে ফান্ডগুলো আছে এই এফসি ফান্ডগুলোর কথা বলছি। এফসি ফান্ডগুলোর মধ্যে সবচেয়ে ভালো যে এবং খুবই একটা জনপ্রিয় ফান্ড, সেটার নাম হচ্ছে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। এই ফান্ডটা দিয়ে আসলে রপ্তানিকারক
বিশেষ করে ম্যানুফ্যাকচারিং যারা, অনলি ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টার, যারা ম্যানুফ্যাকচারার প্লাস হচ্ছে এক্সপোর্টার, তারা এই ফান্ড থেকে তারা এই ফান্ডটা ইউজ করতে পারে। তাদের যে বেসিক র মেটেরিয়ালস গুলো আছে, এই র মেটেরিয়ালস গুলো কেনার জন্য এই ফান্ডটা তারা ইউজ করতে পারে। এটা খুবই সহজ, তারা ইম্পোর্ট এলসি করবে বা কন্ট্যাক্ট করবে, হাউএভার ইট ইজ, করার পরে তারা তার ব্যাংক কি করবে, পেমেন্টটা করে দিবে। দেওয়ার পরে আমার থেকে মানে বাংলাদেশ ব্যাংক থেকে তারা কি করবে, ফরেন কারেন্সিটা নিয়ে নেবে। এবং যখন এক্সপোর্ট করার পরে ওই ইম্পোর্টের এগেইনস্টে যখন এক্সপোর্টটা হবে এবং এক্সপোর্ট প্রসিডটা যখন চলে আসবে, তখন ব্যাংক কি করবে, আমার ফান্ডটা ফেরত দিয়ে দিবে। এখন যতদিন সে আমার বাংলাদেশ ব্যাংকের ফান্ডটা ইউজ করেছে তার উপরে ইন্টারেস্ট চার্জ আছে, কিন্তু ইন্টারেস্টটা খুবই কম। সেটা হচ্ছে জেনারেলি হচ্ছে লাইবর প্লাস 2.5, লাইবর প্লাস 2.5। আর এই মুহূর্তে যেহেতু এখন কোভিড-19 চলছে এবং আসলে এক্সপোর্টের অবস্থা বেশ একটা নাজুক অবস্থায় আছে, এই জন্য আমরা টোটালি ইডিএফ এর ইন্টারেস্ট রেট করেছি 2%, অনলি 2%, ভেরি ফ্ল্যাট। হ্যাঁ, সো এই যে এবং পাশাপাশি আমরা করেছি কি, ইডিএফ এর যে সাইজটা সেটা তো সাধারণত এটা ছিল আগে 3.5 বিলিয়ন মার্কিন ডলার ইউএসডি, এখন সেটা আমরা বাড়িয়ে করেছি কি 5 বিলিয়ন মার্কিন ডলার করেছি, যার ফলে এটা সাইজও বেড়েছে এখন। এবং এটা খুবই জনপ্রিয়, এটা সহজেই কিন্তু আমার লেদার সেক্টরের যে ভাইরা আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে। এখন আরেকটা জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য যেটা বলছি সেটা হচ্ছে যে এই ফান্ডটা আপনার দুই ভাবে ব্যবহার করা যায়। একভাবে হচ্ছে বাল্ক আকারে ইম্পোর্ট করা যায়, অর্থাৎ পুরো বছরের জন্য বা 3 মাস 4 মাস বা 6 মাসের জন্য যে পরিমাণ কেমিক্যাল বা বেসিক র মেটেরিয়ালস দরকার হবে সেটা একবারে নিয়ে আসতে পারে। অথবা সেকেন্ড হচ্ছে যে এক্সপোর্ট অর্ডারটা পেয়েছে সেই এক্সপোর্ট অর্ডারের এগেইনস্টে যেটুকু কেমিক্যাল বা যাই হোক বেসিক যে ম্যাটেরিয়ালস গুলো, র মেটেরিয়ালস গুলো আছে সেগুলো তারা আনতে পারে। এভাবে তারা দুই ভাবেই ব্যবহার করা যায়। হ্যাঁ, ফলে এখন আমরা লেদার সেক্টরের জন্য কিন্তু নিজে থেকেই একটা সার্কুলার দিয়ে বলেছিলাম যে লেদার সেক্টরের লোকজন, এই লেদার সেক্টরের যে ফ্যাক্টরি গুলো তারা কিন্তু আপনার বাল্ক আকারে আনতে পারবে, অর্থাৎ পুরো বছরেরটা বা 6 মাসের জন্য তারা একবারে নিয়ে আসতে পারবে। কিন্তু পরবর্তীতে এই যে আপনার এই ফুটওয়্যার যে অ্যাসোসিয়েশনটা আছে সেই অ্যাসোসিয়েশন থেকে বলা হলো যে আসলে তাদের জন্য দরকার হচ্ছে কেস টু কেস, মানে হচ্ছে এক্সপোর্ট অর্ডারের এগেইনস্টে যতটুকু দরকার সেটুকু। তখন আমরা আমাদের সার্কুলারটাকে রিভাইজ করে বলে দিলাম যে ঠিক আছে, এখন থেকে লেদার সেক্টরের এই কেস টু কেস, অর্থাৎ এক্সপোর্ট অর্ডারের এগেইনস্টে যে ইম্পোর্ট করা দরকার ওই ইম্পোর্ট তারা করতে পারবে। অর্থাৎ তারা আর আসলে বাল্ক আকারে যেই সুবিধাটা ছিল বাল্ক আকারের সুবিধা বাতিল করে এখন এটা করা হবে। তবে তারপরেও তারা তাদের জন্য 5 লাখ মার্কিন ডলারের বাল্ক আকারে আনার সুবিধা আছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে ইডিএফ। এখন ইডিএফ এর আমরা আগেই বলে ফেললাম যে ইডিএফটা আসলে এই যে আমার ফান্ডটা নিল বাংলাদেশ ব্যাংক থেকে, ফেরত দিতে হবে কখন? ফেরত দিতে হবে মেইনলি হচ্ছে যখন এক্সপোর্ট প্রসিডটা চলে আসবে, অথবা 180 দিন, 180 দিন পরে ফেরত দিয়ে দিতে হবে। এখন যেহেতু কোভিড-19 আসলে এক্সপোর্ট প্রসিড আসাটাই একটা জটিল অবস্থা তৈরি হয়েছে, এই জন্য আমরা রিসেন্টলি একটা সার্কুলার দিয়েছি, সার্কুলার দিয়ে বলেছি যে ঠিক আছে এই যে 180 দিন পরে ফেরত দিতে হবে সেটা আরো 180 দিন বাড়ানো যাবে, ফলে আসলে বেসিক্যালি 360 দিন পরে ফান্ডটা ফেরত দেওয়া যাবে। এবং যেহেতু ইন্টারেস্ট রেটও রিভাইজ করা হয়েছে সুতরাং এইটাও আসলে খুব একটা বেশি চাপ পড়বে না বলে মনে হয় আর কি। এই যে সাপোর্টটা আমার মনে হয় এটা বাংলাদেশ ব্যাংক থেকে একটা বিশাল সাপোর্ট। হ্যাঁ, এটা অবশ্যই অ্যাভেল করা উচিত। এটা ইডিএফ নিয়ে আর বেশি না বলে আর দুটো ফান্ড আছে আমাদের, সেই দুটো নিয়ে বলবো। জি বলেন। জি আরাফাত, জি আপনি বলেন। আচ্ছা, আরো দুইটা ফান্ড আমাদের আছে, সেটা হচ্ছে এইগুলো আমরা শুরুই করেছিলাম হচ্ছে এই লেদার সেক্টর এবং টেক্সটাইল সেক্টরের জন্য। সেই ফান্ডটার নাম হচ্ছে আপনার গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড, সংক্ষেপে আমরা জিটিএফ বলি আর কি। হ্যাঁ, তো এই ফান্ডটা কিন্তু আমাদের যে যখন আমাদের ডক্টর আতিউর রহমান স্যার ছিলেন গভর্নর, উনি কিন্তু নিজে থেকে এটা ক্রিয়েট করেছে। হ্যাঁ, এবং বলেছে যে এই যে আমাদের এই লেদার সেক্টর এবং টেক্সটাইল সেক্টরে যে পলিউশন আছে এই পলিউশন গুলো যাতে মিনিমাইজ করা যায়, এবং তারা যাতে, যেহেতু এখানে একটা বিষয়টা হলো দেখেন আপনি কিন্তু লং টার্মে কোথাও ফান্ড পাবেন না, লং টার্মে ফান্ড যদি ব্যাংকগুলো দিতে চায় না। এর কারণ হলো তারা কিন্তু আপনার কাস্টমার থেকে মানে ডিপোজিটর থেকে শর্ট টার্মে ফান্ড নিচ্ছে। শর্ট টার্মে ফান্ড নিয়ে
লং টার্মে কিন্তু তারা আপনার করতে পারে না, ফাইন্যান্সিং করতে পারে না। এতে একটা যে মিসম্যাচ হয়, মিসম্যাচ হওয়ার ফলে ব্যাংকগুলো কিন্তু আপনার লস করে। আমরা দেখলাম যে যেহেতু লং টার্মে ফাইন্যান্সিং করা এই জটিল এবং ব্যাংকগুলো করতে চায় না, তখন আমরা এই লং টার্মের এই ফান্ডটা তৈরি করলাম। এখন লং টার্মের এই ফান্ডটা দিয়ে কি হবে, যে ওই তাদের যে পলিউশনের জন্য ওয়াস্ট ম্যানেজমেন্ট, পলিউশন ওয়াটার ট্রিটমেন্ট, এই জাতীয় কতগুলো ক্রাইটেরিয়া বলা আছে, এই ক্রাইটেরিয়া গুলোর জন্য তারা ব্যবহার করতে পারবে। এখন এই ক্রাইটেরিয়া গুলো কিন্তু নট ফিক্সড যে এইগুলো ক্রাইটেরিয়াই এই শুধু এই কাজের জন্য ব্যবহার করা যাবে, বরং বলা আছে যে যদি বাংলাদেশ ব্যাংক মনে করে এটা টাইম টু টাইম আসলে এক্সটেন্ড করবে। শুধু তাই না, কেউ যদি মনে করে এই ফান্ডটা সে ইউজ করবে, তাহলে সে কিন্তু চাইলে যে এই কাজের জন্য পার্টিকুলার যেগুলো তার লিস্টের মধ্যে নাই, বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারের লিস্টে নাই, তখন সে চাইলে এটা একটা স্পেশাল পারমিশন নিয়ে তার ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে একটা স্পেশাল পারমিশন নিয়েও এই ফান্ডটা ব্যবহার করতে পারবে। এই ফান্ডটা কিন্তু একটা লং টার্ম ফান্ড, হ্যাঁ, এবং এটা হচ্ছে প্রায় আপনার 5 বছর থেকে 10 বছর মেয়াদি একটা ফান্ড, এবং এটার ইন্টারেস্ট রেট কিন্তু খুবই কম। হ্যাঁ, একটা লং টার্ম ফাইন্যান্সিং, কিন্তু ইন্টারেস্ট রেট হচ্ছে মাত্র লাইবর প্লাস 1%, লাইবর প্লাস 1%। এবং এর উপরে ব্যাংক, যেহেতু ব্যাংক সমস্ত রিস্ক নিবে, অতএব ব্যাংক এখানে তার মার্কআপ যোগ করতে পারবে, সেটা হচ্ছে মাত্র 1 থেকে 2%। তাহলে আমি সর্বোচ্চ যদি 2%ও ধরি, তাহলে লাইবর প্লাস 2 আর হচ্ছে ওখানে 1, 2 আর 1 3%। হ্যাঁ, লাইবর প্লাস 3%এই কিন্তু এই ফান্ডটা প্রায় সে 10 বছর পর্যন্ত ইউজ করতে পারবে। তা আবার এখানে গ্রেস পিরিয়ডেরও সুবিধা আছে, যেহেতু 1 বছর ম্যাক্সিমাম এখানে গ্রেস পিরিয়ড সে নিতে পারবে, অর্থাৎ তার রিপেমেন্টটা কিন্তু শুরু হবে গ্রেস পিরিয়ডের পরে, যেহেতু ফ্যাক্টরি রান করতে একটা সাধারণত সময় লাগে। সুতরাং এই ফান্ডটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ এবং এই ফান্ডটা ব্যবহার করা যেতে পারে। এখন এই ফান্ডটা দিয়ে সে কি করবে, তার যে কেমিক্যাল আছে অথবা এই যে ক্যাপিটাল মেশিনারিজ আছে যেগুলো সে এনভায়রনমেন্টাল কাজে লাগাবে, শুধু সেই কাজে সে ব্যবহার করতে পারবে। আমি আবার বলছি যে তার প্রোডাকশনের জন্য যে ক্যাপিটাল মেশিনারিজ এবং কেমিক্যাল এইগুলো লাগবে, সেই জিনিসগুলোই সে ইম্পোর্ট করতে পারবে। বাট রিসেন্টলি আমরা যেহেতু কোভিড-19 এখন চলছে, আমরা কি করছি, এই ফান্ডে কিছু আগে ছিল পুরোটাই ছিল ইউএস ডলারে, এখন আমরা এটা যোগ করেছি কিছু হচ্ছে ইউরো, সমান পরিমাণ ইউরো, আমরা 200 মিলিয়ন ইউরো যেখানে যোগ করেছি। সুতরাং কেউ ইচ্ছা করলে এখান থেকে ইউরোর মাধ্যমেও ফাইন্যান্সিংটা নিতে পারবে। এখন ইউরোর মাধ্যমে যখন ফাইন্যান্সিং নেবে, তখন কিন্তু আসলে তার জন্য একেবারে প্রায় ওপেনই, এখানে এরকম ফিক্স করা হয়নি যে শুধুমাত্র প্রোডাকশনের জন্য যে কেমিক্যালটা দরকার বা যে ক্যাপিটাল মেশিনারিজ দরকার শুধু সেটাই আনতে পারবে, এরকম না, বরং এখানে একেবারে তার প্রোডাকশনের জন্য যে র মেটেরিয়ালস দরকার, অর্থাৎ তার যে আপনার এই চলতি মূলধন বলেন বা ওয়ার্কিং ক্যাপিটাল বলেন, সেই জিনিসগুলো কিন্তু এখানে ব্যবহার করা যাবে। সুতরাং এই জিনিসগুলো আমাদের মনে হয় ভালো করে জানা দরকার, এবং এই সেক্টরের যে অ্যাসোসিয়েশন গুলো আছে, এই অ্যাসোসিয়েশন গুলো উচিত এগুলো ভালো করে স্প্রেড করা। হ্যাঁ, কিন্তু আসলে আনফরচুনেটলি আমার মনে হয় যে অ্যাসোসিয়েশন গুলো আসলে যেভাবে কাজ করা দরকার ওইভাবে মনে হয় কাজ করছে না। আমি সরি সরাসরি বলে ফেলতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আমরা আপনার থেকে আমরা ইনফরমেশন গুলো নিয়ে আমাদের যারা কনসার্ন তাদেরকে অবশ্যই জানাবো, যাতে তারা উপকৃত হতে পারে। আমি এখন আমাদের আরেকটা ফান্ড আছে, আপনি যদি একটু সংক্ষেপে বলেন। জি, আচ্ছা ঠিক আছে, আমি সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে আমাদের আরেকটা ফান্ড আছে, সেটা হচ্ছে আপনার লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি, অর্থাৎ এলটিএফএফ বলা হয়। এটাও এফসি তে ফান্ড, এবং এটা কিন্তু আপনার এই যে বাংলাদেশ ব্যাংকের ফান্ড না, এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের আইডি এর সাথে একটা চুক্তি করা হয়েছে, ওই চুক্তির মাধ্যমে ফান্ড আনা হয়েছে, এবং এটাও কিন্তু আপনার লং টার্ম ফান্ড। হ্যাঁ, এটা কিন্তু 3 বছর থেকে প্রায় 10 বছর পর্যন্ত এই ফান্ডটা ব্যবহার করা যায়। এটার ইন্টারেস্ট রেটও অনেক কম, লাইবর প্লাস 2%, হ্যাঁ, অথবা ম্যাক্সিমাম হচ্ছে 3%, এবং এখানেও ওই ব্যাংকের মার্কআপ আছে সর্বোচ্চ 3%, এবং এইটাও কিন্তু ওয়াইড। এখানে এই ফান্ডটার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে, এই ফান্ডটা থেকে কেউ যদি ফ্যাক্টরি এক্সপান্ড করতে চায়, এই ফান্ডটা ব্যবহার করতে সে পারবে, এবং ফ্যাক্টরি রিকনস্ট্রাকশন করতে চায়, এটাও সে ব্যবহার করতে পারবে। এবং এই ফান্ডটা হচ্ছে নতুন কেউ যদি ফ্যাক্টরি এস্টাবলিশ করতে চায়, সেও তার পক্ষেও কিন্তু এই ফান্ডটা ব্যবহার করা উচিত যাবে। এবং এখানে কিন্তু আপনার গ্রেস পিরিয়ড আছে হচ্ছে আপনার 2 বছর, 2 বছর পর থেকে সে রিপেমেন্ট দিতে পারবে। আমার মনে হয় যে এই যে একটা ছোট্ট করে বলা, কিন্তু এই জিনিসগুলো কিন্তু খোঁজ খবর করলে বা আমার সাথেও যদি যোগাযোগ করে, আমি কিন্তু এগুলো ডিটেলস সার্কুলারটা দিয়ে দিতে পারি, দিলে তারা স্টাডি করে কিন্তু এই ফান্ডগুলো ব্যবহার করতে পারে। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে ব্যাংক
ইজ টেকিং অল কাইন্ডস অফ রিস্ক হেয়ার, কারণ আমরা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ডিউ টাইমে টাকাটা কেটে নিব, হ্যাঁ, ইনস্টলমেন্ট বেসিস। সুতরাং অবশ্যই ব্যাংক কনভিন্স হতে হবে যে আপনি যে যে কারণে অ্যাপ্রোচ করছেন সেই কারণটা অবশ্যই ব্যাংকের কাছে যথাযথ হতে হবে। দেন ব্যাংক আমাদের কাছে অ্যাপ্রোচ করলে আমরা এটা সবকিছু দেখে দেন আমরা এটাই অ্যাপ্রুভ করে দিতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আমরা এটা নিয়ে আরো কথা বলবো, আহ, এবং এটা আমরা পরবর্তীতে আমাদের আমাদের যে পেজ এবং আমাদের যারা কনসার্ন তাদেরকে জানাবো। আমি এবার একটু তানিয়া আপা অনেকক্ষণ ধরে আমাদের শুনতেছে, আপনার কাছে যাচ্ছে তানিয়া আপা। সেটা হচ্ছে যে আপনি তো দুজনের বক্তব্যই শুনলেন, দুই দুই ব্যাংকারের বক্তব্য শুনলেন। আসলে এখন আপনি যেহেতু একজন এসএমই উদ্যোক্তা, আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন আসলে আপনি এখানে কোনো বেনিফিট দেখতে পান কিনা। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আর প্রশ্নটা করার আরেকটা কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে যারা যারা এসএমই সেক্টরে তারা আসলে অনেকেই ব্যাংকিং চ্যানেলে ব্যবসা করে না, বা ব্যাংকিং থেকে আসলে তাদের তাদের ব্যবসার বিষয়টা আসলে খুব কম হয়। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় হয়তো ফ্রেন্ডস, ফ্যামিলি, তাদের থেকে তারা যে ইনভেস্টমেন্টটা সেটা করে। এবং যেটা খুব ক্লিয়ার যে আমাদের যে কোভিড স্টিমুলাস প্যাকেজ, এটা শুধুমাত্র যারা আগে লোন বা ব্যাংকিং চ্যানেলে কাজ করেছে শুধু তারাই পাবে, নতুনরা এখানে পাবে না। তো সেই ক্ষেত্রে আসলে আপনার আপনার কমেন্টস কি এই এই পুরো বিষয়টাতে? আসলে পুরো বিষয়টা নিয়ে আমার একটু মানে কি বলবো যে খুব মতো আমার ধারণাটা পরিষ্কার না। কারণ হচ্ছে যখন এই ফান্ডটার কথা আমরা শুনেছি যে আমাদের এসএমই সেক্টরের জন্য এরকম একটা ফান্ড এসেছে, আমরা কিন্তু খুশি হয়েছিলাম। কিন্তু তারপরে আসলে আমার পরিচিত বা আমি নিজেও ব্যাংকের সাথে যোগাযোগ করেছি, আমরা কিন্তু এখনো ওই ফান্ডটা পাইনি। বা বলা হচ্ছে ব্যাংকে লিকুইডিটি বা অন্যান্য সমস্যার কথা, আসলে খুব ডিটেলস আমি জানি না। তো সে জায়গায় আমি বলবো যে, এবং আমি ছাড়াও আমার সাথে যারা কাজ করে, আমার পরিচিত বেশ কয়েকটা ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে, টোটালি বন্ধ হয়ে গেছে, কারণ তারা শ্রমিকদের বেতন দিতে পারছে না, ভাড়া দিতে পারছে না, কিন্তু তারা কিন্তু খুব সম্ভাবনাময় ছিল। এবং যেই সময়টায় আসলে এই লোনটা কথা আমাদেরকে বলা হয়েছিল, যে প্যাকেজটার কথা, এই প্রণোদনাটা আমরা পাবো, সেই সময়টার পরেও যদি আমরা মানে খুব কম সময়ের মধ্যে যদি আমরা এই প্যাকেজটা পেতাম, এই প্রণোদনাটা পেতাম, তাহলে আমার মনে হয় অনেকগুলো ফ্যাক্টরি হয়তো বা বেঁচে যেত। এখন অনেক ফ্যাক্টরির পিছনে ব্যাকআপ নাই এবং অন্যান্য ব্যাকআপ নাই বলে ওই ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে গেছে। আমারটাও হয়তো বা প্রায় বন্ধ হয়ে যেত, আমার কোনোভাবে বেঁচে গেছি আর কি। তো আমি বলবো যে আমি তো শুধু আসলে সেক্টরে আমি একা না, অনেক সেক্টরে অনেকেই আছেন বা অন্যান্য উদ্যোক্তারা আছেন। তো আমরা খুব আশা করেছিলাম যে যেহেতু সমস্যাটা এখনই, এই মুহূর্তে যদি আসলে টাকাটা আমাদের হাতে না আসে, কিছুদিন পরে আসলে আসলে সেটা কতটুকু আমাদের কাজে লাগবে, কারণ অলরেডি তখন অনেকটুকু ক্ষতি হয়ে যাবে। বা এই যে এই সময়ে আমাদের যেমন সামনে কোরবানি ঈদের জন্য কেউ যদি কোনো প্রোডাক্ট বানাতে চায়, অলরেডি 2 মাস বা 3 মাসের একটা ধাক্কা, তাদের কাছে কিন্তু অলরেডি টাকা নাই। বা নতুন করে যে আবার শুরু করবে, সেই ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে এই যে খুব স্লোলি এই প্রণোদনার ব্যাপারটা বলা হচ্ছে এবং অনেককেই আশা দেওয়া হয়েছে যে টাকাটা পাবে, আসলে আসলে আদৌ কি তারা পাবে কিনা, কারণ আমার পরিচিত এখন পর্যন্ত কেউ এই প্রণোদনার টাকা, খুব বড় 2 জন বা 3 জন ব্যবসায়ীর কথা আমি শুনেছি যে যারা হয়তো বা গার্মেন্টস ব্যবসায়ী যারা, ওনারা পেয়েছেন। কিন্তু এছাড়া আমি বলবো কোনো এসএমই উদ্যোক্তার এখন পর্যন্ত আমি শুনি নাই যে এই প্যাকেজের টাকা পেয়েছে। কিন্তু এসএমই উদ্যোক্তারা যেহেতু এখানে সবচেয়ে বেশি সাফারার, এবং এসএমই উদ্যোক্তাদের যেহেতু ব্যাকআপ খুব কম থাকে, কারণ দেখা যায় অলরেডি অলমোস্ট পুরা টাকাই তাদের ব্যবসার জন্য ব্যয় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই যে দেরিটা হচ্ছে অথবা আদৌ আসলে পাওয়া যাবে কিনা, তো সেই জায়গাটায় আমাদের একটা হতাশা অথবা একটা কনফিডেন্সটা আসলে কাজ করছে না। আর আমার আরাফাত ভাইকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে, এটা পার্সোনাল প্রশ্ন, সেটা হচ্ছে যে জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে আমার সাথে বেশ কিছুদিন ধরেই কিছু বাইরের কোম্পানি যোগাযোগ করছে যে জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে কি আমরা কোনো লোনের ফ্যাসিলিটি পাবো কিনা। যে আমরা যদি ধরেন জাপানিজ একটা বায়ার আমার সাথে যোগাযোগ করছে যে উনি বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, কিন্তু আমারও একটা মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমারও ইনভেস্ট করতে হবে, সেক্ষেত্রে কি আমাদের মানে বাংলাদেশ ব্যাংকের কি স্পেশাল কোনো প্যাকেজ আছে কিনা যেটা আমি ব্যবহার করতে পারবো। আমার এই পর্যন্তই।
জি, আরাফাত ভাই, আপনি আপনি কি শুনতে পেরেছেন তানিয়া আপুকে? যদি একটু প্রশ্নটার অ্যান্সার দেন সেক্ষেত্রে। জি। আমি তানিয়ার প্রশ্নটা আমি শুনতে পেরেছি। হ্যাঁ, আমি যদি যা বুঝেছি সেটা যদি বুঝে থাকি, তাহলে সেটা হচ্ছে যে সে তার কোম্পানি মানে কারিগর ওই জাপানি একটা কোম্পানির সাথে সে জয়েন্ট ভেঞ্চারে যাবে। এই ক্ষেত্রে কি সে এসএমই বা অন্য সরকারি যে প্রণোদনার সুবিধাগুলো আছে সেটা সে পাবে কি? এটা দুইটা অংশ। একটা হচ্ছে যে জাপানি ইনভেস্টরের থেকে যে ফান্ড নিয়ে আসা, এই ব্যাপারে আমাদের কোনো বাধা নেই এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে থাকি। হ্যাঁ, এমনকি এই বিষয়ে আমাদের আসলে কোনো পারমিশন নেওয়ারও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সুতরাং এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। শুধু বাংলাদেশ ব্যাংকটা এটা নোটিফাই করে দিলেও হয়। হ্যাঁ, এটা নিয়ে কোনো। আর দ্বিতীয় হচ্ছে যদি কোনো জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হয়, তাহলে এই জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হলেও তার কিন্তু এই স্টিমুলাস প্যাকেজের সুবিধা পাইতে কোনো বাধা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। শুধু প্রতিষ্ঠানটা ইপিজেড এ কিনা এইটা একটু দেখে নিতে হবে আর কি। ইপিজেড এর হ্যাঁ যদি হয় সেক্ষেত্রে একটু চিন্তা করতে হবে আর কি। বিশেষ করে ইপিজেড এর যদি এই টাইপ হয়, তো এই টাইপে তো জয়েন্ট ভেঞ্চার হওয়া সম্ভবই না। সুতরাং বি আর সি হলেও চিন্তার কিছু নাই আর কি। সুতরাং এটা পাওয়া যাবে। ধন্যবাদ। আচ্ছা, তানিয়া আপা, আপনার কি আর কোনো বক্তব্য আছে? না হলে আমরা আমরা অন্য। ওকে, ধন্যবাদ। আমার মনে হয় আপনি অন্তত একটা প্রশ্নের অ্যান্সার পেয়েছেন, সলিউশন পেয়েছেন, এবং আপনার যদি এরপরে আরো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আরাফাত ভাই আপনাকে সাপোর্ট করতে পারবে। আমি আবার ফিরে যাচ্ছি রফিকুল ইসলাম আপনার কাছে। তানিয়া আপার অভিযোগ শুনলেন। আসলে আসলে আমরা অনেক কিছুই শুনছি। অবশ্যই গভর্নমেন্ট খুব ভালো ভালো কিছু উদ্যোগ নিয়েছে, বাট আলটিমেটলি সেটা যদি ইমপ্লিমেন্টে আমাদের দেরি হয়, সেই উদ্যোগ কতটুক কাজে দিবে সেটা একটা বড় প্রশ্ন। তো সেই ক্ষেত্রে আপনাদের যে বিষয়টা তানিয়া আপু যেটা বললো, লিকুইডিটির সমস্যা বা এই বিষয়গুলো আপনি এজ এ ব্যাংকার হিসেবে আপনি কিভাবে দেখেন? তানিয়া আপার কথাগুলো খুব ক্লিয়ারলি আমার কাছে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার। আমি খুব পরিষ্কার করে বলছি। দেখেন, আমি শুরুতে যেটা বললাম যে সরকারের তরফ থেকে অত্যন্ত বিচক্ষণতার সাথে মার্চ মাসের শেষ সপ্তাহে, সোফার আই রিকল 25-26 তারিখের দিকে কিন্তু প্রথমে এই বিষয়গুলো চলে আসে এবং সেই অনুযায়ী সেন্ট্রাল ব্যাংক কাজ করা শুরু করে। বাট একটা বিষয়, আপা যে স্লোনেস এর কথা বলছিলেন, একটা বিষয় আমাদের সকলের একটু খেয়াল রাখা দরকার। যেমন ধরেন যে এই স্বাস্থ্যবিধি পরিপালন করতে গিয়ে ব্যাংকিং সেক্টরে টোটাল একদম সেন্ট্রাল ব্যাংক থেকে ধরে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলো সবাই কিন্তু একটা শিফটিং ডিউটির মধ্যে কাজ করছে। সো আমি জানি না, আমি স্পেসিফিক কোনো ব্যাংকের কথা বলতে পারি না, বাট যেহেতু আপা বললেন যে উনি ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন, একটা কারণ হতে পারে এমন, একটু স্লোনেস এর একটা কারণ হতে পারে এরকম যে সরকারের স্বাস্থ্যবিধি পরিপালন করে অফিস আদালত ব্যাংকিং পরিচালনা করতে গিয়ে ব্যাংকারদেরকেও অন্যান্য সেক্টরের মতোই শিফটিং ডিউটি করতে হচ্ছে। তার মানে ধরেন আগে যেখানে 10 জন লোক কাজ করতো, এখন হয়তো সেখানে 5 জন লোক কাজ করছে ডেলি বেসিস। কোন কোন প্রতিষ্ঠান আমার জানা মতে তারা সাপ্তাহিক বেসিস রোস্টার ডিউটি করছে, কোথাও কোথাও 2 সপ্তাহ বেসিস করছে, 15 দিন টিম এ 15 দিন টিম বি এরকম। সো এইটা একটা হয়তো একটা কারণ, দেরি হওয়ার একটা কারণ হতে পারে। আর কতগুলো কারণ তানিয়াপা যেটা বলছিলেন, বিষয়গুলো এমন যে আসলে উভয় পক্ষেরই, আমি উইথ অল ডিউ রেসপেক্ট, আমি সবার প্রতি সম্মান রেখে বলছি যে যারা আবেদন করবেন এবং যারা আবেদনকে বিবেচনা করে ব্যাংকাররা যারা কাজ করবেন, উভয় পক্ষেরই কিন্তু একটু আন্তরিকতার সাথে কাজ করার একটা বিষয় আছে। কেমন, সেন্ট্রাল ব্যাংক যেমনটা বলছিলাম যে তারা বিভিন্ন ডেটা আমাদের কমার্শিয়াল ব্যাংকারদের কাছ থেকে বিভিন্ন ডেটা তারা কালেক্ট করে, সেই ডেটাগুলোর বেসিসে সেন্ট্রাল ব্যাংকের সাথে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলোর ক্ষেত্র বিশেষে যেখানে যেখানে মেমোরান্ডাম অফ আর্টিকেল এমওইউ সাইন হওয়ার কথা, যেখানে যেখানে চুক্তি হওয়ার কথা, সেগুলো হয়েছে। এখন যারা আবেদন করবেন তাদেরও আসলে যে সমস্ত ডেটা, যে সমস্ত কাগজপত্র যেগুলো প্রোভাইড করার কথা, সেগুলো টাইমলি করার একটা বিষয় আছে। যেমন অ্যাট দ্য সেম টাইম ব্যাংকাররা যারা এই সব প্রস্তাবের উপর কাজ করবেন, তাদেরও আসলে ওই আপা যেটা বললেন যে সময় বিবেচনায় নিয়ে যে আমার ক্রাইসিস পিরিয়ডই যদি চলে গেল, তখন আমি টাকা দিয়ে কি করবো, ভেরি ডেফিনেটলি, এবং অত্যন্ত কার্যকর কথা যে যখন এই টাকা নেওয়া দরকার তখনই তো নিতে হবে। ফর এক্সাম্পল, আমি বলছি, যেমন ধরেন আপনাদের স্পেশালি এই ফুটওয়্যার ইন্ডাস্ট্রি এবং এই লেদার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে
সেন্ট্রাল ব্যাংক স্পেশালি একটা সার্কুলার ইস্যু করে বলেছে, আমি জানি না আমাদের টিম আছে তারা হয়তো স্ক্রিনে একটু দেখাতে পারে, যে এই কোরবানির ঈদ উপলক্ষ করে এই স্পেশালি এই সেক্টরের যারা আছেন তাদের জন্য আপনার 2020 সালের আসন্ন ঈদুল আজহা উৎসবে কোরবানির আপনার কাঁচা চামড়া ক্রয় করার জন্য একটা একটা সার্কুলার ইস্যু করেছে, যেখানে তারা যাদের খেলাপি ঋণ আছে যদি কারো থাকে তাহলে তারা সরকার একটা ঘোষণা দিয়েছে যে একটা মিনিমাম একটা টাকা দিয়ে এবং সেই খেলাপি ঋণগুলোকে তারা রিস্টিউল করতে পারবেন। কিন্তু তার মানে হচ্ছে যে সরকারের তরফ থেকেও কিন্তু মানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও কিন্তু প্রণোদনার বাইরেও যাতে ব্যবসাকে সচল রাখা যায়, দ্রুত যাতে করতে পারে সেই ব্যবস্থাগুলো আছে। এখন যেটা হয় যে আপনার ব্যাংকাররা তো ডকুমেন্টস নিয়ে কাজ করবে, আপনার যে সমস্ত এসএমই সেক্টরের বিশেষ করে আপা এসএমইর কথা বলছিলেন, এসএমই সেক্টরে যদি সময় দ্রুততার সাথে যদি প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট সহ ব্যাংকে যদি সাবমিট করা যায় এবং ব্যাংকাররা যদি একইভাবে আন্তরিকতার সাথে সময়কে বিবেচনায় নিয়ে যদি এই প্রস্তাবগুলো ঋণ প্রস্তাবগুলো যদি বিচার বিশ্লেষণ করেন, তাহলে আমি মনে করি যে দেরি হওয়ার কোনো কারণ নাই। আর আরেকটা কথা আপা বলছিলেন যে এগুলো অনেকটা কিছু রিউমারও থাকে, আপনার অনেক ক্ষেত্রে দেখবেন যে এরকম বলা হয়ে থাকে লিকুইডিটির প্রশ্ন থাকে, বাট আমরা ব্যাংকে কাজ করি, আমরা যদি দেখি আপনারা যদি আমাদের এবিবির মাননীয় প্রেসিডেন্ট উনিও বিভিন্ন বক্তব্য বলে থাকেন, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স অফ বাংলাদেশ, সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে বলা হয়ে থাকে ব্যাংকগুলোতে কিন্তু তারল্যের কোনো সংকট নেই। ব্যাংকগুলোতে পর্যাপ্ত তারল্য আছে, আই মিন পর্যাপ্ত টাকা আছে এবং সরকারের তরফ থেকে যে সমস্ত প্রণোদনাগুলো ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে সেগুলোকে দ্রুততার সাথে সময় মতো বাস্তবে রূপ দেওয়ার জন্য এবং বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় যে ফান্ডিং সেগুলো কিন্তু অলরেডি ব্যাংকগুলোর কাছে আছে। কারণ এর কারণও বলি, শুধু কারণ বুঝবেন যে ব্যাংকগুলোতে গত মার্চ মাস থেকে এপ্রিল মে জুন এটা জুলাই মাস চলছে, এই সময় কিন্তু নতুন করে কোনো ঋণ বিতরণ হয় নাই একরকম বলা যায়। কিন্তু এট দ্য সেম টাইম যদি আপনি ডিপোজিটের দিকে দেখেন তাহলে উল্লেখযোগ্যভাবে ব্যাংকিং ব্যবস্থা থেকে খুব একটা ডিপোজিট উঠেনি উল্লেখযোগ্যভাবে, যেগুলো উঠেছে সেগুলো একটা অ্যাজ ইউজুয়াল স্বাভাবিকভাবে যেরকম মানুষ তাদের দৈনন্দিন কাজকর্ম করার জন্য যেভাবে ব্যাংকিং ব্যবস্থা থেকে টাকা পয়সা পেলে সেটুকু। সো এই দিকটাও যদি দেখি আমরা তাহলে আমরা দেখবো যে ব্যাংকিং ব্যবস্থায় আসলে পর্যাপ্ত তারল্য আছে এবং সরকারের তরফ থেকে যে সমস্ত প্রণোদনা প্যাকেজগুলো ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে সেগুলো বাস্তবায়ন করার জন্য ব্যাংকারদের হাতে আসলে পর্যাপ্ত টাকা আছে এবং এগুলো কোনো সমস্যা হওয়ার কথা না। এখন স্পেসিফিক কোনো ব্যাংক অথবা কোনো গ্রাহক আমি জানি না, তারা হয়তো কোনো ধরনের কোনো সমস্যা ফেস করতে পারেন এবং আমার মনে হয় যে সেন্ট্রাল ব্যাংকার একজন আছেন আমাদের সাথে, সেন্ট্রাল ব্যাংকের সাথে যোগাযোগ করা যেতে পারে। সেন্ট্রাল ব্যাংকও কিন্তু এগুলো তদারকি করেন। আমাদের সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে এই স্টিমুলাস প্যাকেজ গুলো যাতে দ্রুততার সাথে বাস্তবায়ন করা যায়, যাতে অর্থনীতির চাকা সচল থাকে সবসময়ের জন্য, যাতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করা যে প্যাকেজ গুলো সেগুলো যাতে টাইমলি আমরা বাস্তবায়ন করতে পারি, সেজন্য কিন্তু সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন ডিরেক্টিভস ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এবং আমার জানা মতে সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে এগুলোকে তদারকিও করা হয় যাতে টাইমলি এগুলো করতে পারে। সো ভুক্তভোগী কেউ যদি থাকেন আমার মনে হয় যে ওনারা সেন্ট্রাল ব্যাংকের সাথেও যোগাযোগ করতে পারেন। সেন্ট্রাল ব্যাংকের এই নিয়ে স্পেশাল একটা ডিপার্টমেন্টই আছে, কাস্টমারদের বিভিন্ন অভিযোগ এবং ইত্যাদি যেগুলো তারা শোনে। সো আমি মনে করি যে স্পেসিফিক যদি কিছু থাকে আমার বিবেচনায় দেরি হওয়ার কথা না। যদি আমরা উভয় পক্ষ ব্যাংকার এবং কাস্টমার উভয় পক্ষ যদি আমরা প্রয়োজনীয় ডকুমেন্টস কাগজপত্র তথ্য সহ যদি আমরা টাইমলি যদি ইনিশিয়েটিভ নিতে পারি তাহলে আমার বিবেচনায় দেরি হওয়ার কথা না। বাট তারপরেও যদি এরকম কিছু থাকে তাহলে আমরা সেন্ট্রাল ব্যাংকের শরণাপন্ন হতে পারি, তখন ওনারা হয়তো ওই সমস্ত ব্যাংকগুলোকে তারা হয়তো নতুন করে আরো কোনো ডিরেক্টিভ দিবেন। সো আমি মনে করি যে এটা খুব একটা সমস্যা হওয়ার কথা না। প্লিজ। ধন্যবাদ। আমি একটু সবার কাছ থেকে ইয়ে করছি কারণ আমাদের আসলে 1 ঘন্টার একটা প্ল্যান ছিল। আমি জানি না এখন আপনাদের যদি আপনারা আরো 10 মিনিট যদি সময় দিতে পারেন আমি কন্টিনিউ করব, আদারওয়াইজ আসলে আপনারা কি বলেন, আমরা কি আর 10-15 মিনিট কন্টিনিউ করব? কারণ আমার আসলে আরো 1-2টা প্রশ্ন ছিল যেটা আমার কাছে মনে হচ্ছে জানা উচিত।
জি জি আমার তরফ থেকে ইটস ওকে। প্লিজ যদি কোনো প্রশ্ন থাকে এবং আমি যদি তার সাথে রিলেটেড হই করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আমি তাহলে আরাফাত ভাই আপনাকে একটু প্রশ্ন করি, কারণ এখন আমরা কোভিড-19 এর পরে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দেখতেছি যে চায়না থেকে ইন্ডাস্ট্রি গুলো অন্য ডেস্টিনেশনে নেওয়ার একটা কথাবার্তা হচ্ছে। এই কথাবার্তাটা আসলে আগের থেকেই শুরু হয়েছে। তানিয়া আপা তার এক্সপিরিয়েন্স এর কথা বললো যে এখন হয়তো আরো এক্সিলারেট হচ্ছে বিষয়গুলা। বাট আমরা বিভিন্ন জনের সাথে যখন কথা বলি এই বিষয় নিয়ে, আমরা যেমন গত পর্বে আমরা হেদায়েতুল্লাহ রন সাহেবকে আমন্ত্রণ জানিয়েছিলাম, এফবি ফুটওয়্যার এর ম্যানেজিং ডিরেক্টর। উনিও একটা প্রশ্ন করেছে যে আসলে আমরা তো এই কথা অনেকদিনই শুনতেছি, বাট হোয়াট উই আর অফারিং, তারা কেন আসবে আসলে আমাদের এখানে? তাদের আমরা এক জিএসপি আছে আমাদের, বাট অন্য সব জিএসপি তো তারা চায় না, কারণ তাদের অবশ্যই তারা জিএসপি একটা পার্ট, বাট এখানে কস্ট অফ ইনভেস্টমেন্ট অনেক বেশি। এবং আমরা যেটা দেখতেছি কোভিড এর পরে অনেক দেশ ইনভেস্টরদের প্রণোদনা শুরু করেছে, যেমন জাপান তো অলরেডি তাদের ইনভেস্টরদের জন্য যে চায়না প্লাস অল্টারনেট যে কান্ট্রিতে সেখানে যাওয়ার জন্য তারা তাদের ইনভেস্টরদের এনকারেজ করছে। আমরা শুনতেছি ইন্ডিয়া তাদের পলিসি মেকিং এর লেভেলে অনেক চেঞ্জ আনতেছে যাতে আমাদের এই যে ফরেন ইনভেস্টমেন্ট এইটা ইন্ডিয়াতে মুভ করে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক মানে কি ধরনের চিন্তা করছে? আমি জানি না আপনি কোনোভাবে এটা ইয়ে করতে পারবেন কিনা। আচ্ছা, আমি বলছি একটা জিনিস হচ্ছে, যেমন ধরেন আপনার এই কোভিড এর প্রেক্ষাপটের পরে কিন্তু চায়না থেকে ইনভেস্টমেন্ট গুলো সরিয়ে এনে আপনার এই ইন্ডিয়া, ভিয়েতনাম অথবা কেউ কেউ বাংলাদেশে আসার একটা কথাবার্তা চলছে অনেকদিন হয়ে গেল। এবং জাপানিরা বিশেষ করে তাদের দেশে তারা ইনসেনটিভ দিয়েছে যে যদি তারা চায়না থেকে ফ্যাক্টরি শিফট করে দেন তারা একটা ইনসেনটিভ পাবে। যে কারণে কিন্তু আপনার জাপানি যে ইনভেস্টর গুলো চায়নাতে রয়েছে তারা কিন্তু আপনার শিফট করার চেষ্টা করছে। ফলে তারা এখন কিন্তু আপনার এই সুইটেবল প্লেস খুঁজতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই যে ইনভেস্ট করবে সেখানে কি কোনো নীতিগত বাধা আছে কিনা, বা ইন্ডিয়ার মতো আছে কিনা, বা অন্যান্য দেশের মতো আছে কিনা যেখানে আপনার লোকাল পার্টনার নেওয়া বাধ্যতামূলক, বা এই ধরনের। আসলে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আপনার ইনভেস্ট করার জন্য যত রকম পলিসি আছে এই সব পলিসি গুলো একদমই ঠিক আছে এবং পুরোপুরি খোলা আছে। ফলে কোনো রকম বাধা নেই। বরং আপনার লেদার সেক্টরের কেউ যদি বাংলাদেশে ইনভেস্ট করে, হ্যাঁ, আদার দেন ইপিজেড, তাহলে সে কিন্তু আপনার এই সরকার ঘোষিত যে রপ্তানি বিপরীতে যে 15% নগদ সহায়তা সেটাও কিন্তু সে পেতে পারে। হ্যাঁ, সুতরাং এই জিনিসগুলো পুরোপুরি ওপেন আছে, সুতরাং কোনো সমস্যা নেই। এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা বা অন্য কোনো সমস্যা যদি থাকে সেটা তো আসলে অন্য বিষয়। সো পলিসি মেকিং লেভেলে বা পলিসি লেভেলে আপনি দেখেন যে আমাদের ইনভেস্টমেন্টের সুযোগ সুবিধা অন্য, আমি যদি কম্পিটিটর ধরি, তাদের তুলনায় আমরা একই রকম সুবিধা তাদের দিতে পারি। হ্যাঁ, একই রকম। তবে জিএসপির যে সমস্যাটা আছে সেই জিএসপি সমস্যাটা আছে, এটা তো আসলে রাতারাতি ওভারকাম করা কঠিন। এটা একটা পলিটিক্যাল ইস্যু, এটা পলিটিক্যালি এটা মীমাংসা করতে হবে আর কি। কিন্তু আদারওয়াইজ পলিসি লেভেলের সমস্ত এখানে সুবিধাগুলো আছে। বিশেষ করে আপনি যদি চিন্তা করেন, দেখেন কেউ যদি এক্সপোর্ট করে বাংলাদেশ থেকে তাহলে 15% সে নগদ সহায়তা পায়। অর্থাৎ $100 যদি সে এক্সপোর্ট করে, বা আমি যদি বলি $100 সে এক্সপোর্ট করে, তাহলে সে কিন্তু $15 নগদ সহায়তা পেতে পারে। এটা আমার কাছে এটা খুব সহজ মনে হয় না, এটা সব দেশে সে পাবেও না। ধন্যবাদ। আমি আবার আবার তানিয়া আপা আপনার কাছে যাচ্ছি। আমি আসলে আমি বলবো শেষ প্রশ্নটা আপনার কাছে, সেটা হচ্ছে আপনি কতটা আশাবাদী আফটার কোভিড, অথবা যে লস আপনি করেছেন, আপনার পরিকল্পনা আসলে কি সেটা কভার করার জন্য? আমাদের একটা প্রশ্ন ছিল, আমি জাস্ট অনেক আগের প্রশ্ন ছিল, আমি দেখি খুঁজে পাই কিনা। হ্যাঁ, সেটা হচ্ছে আমি যদি শো করি প্রশ্নটা, সেটা হচ্ছে are we planning to change or diversify our product that will meet the new normal demand? তো আপনি আসলে কি বলবেন সব মিলায় এখন? আমি তো সেটা বলছিলামই যে আসলে এখন সম্ভবত বায়ারদের কাছেও একটা ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে তাদের খুব আগ্রহ দেখছি। ন্যাচারাল প্রোডাক্ট শুধু লেদার না,
লেদার ছাড়াও যে অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে সেটার সাথে লেদারের কম্বিনেশন করে প্রোডাক্ট, আমার মনে হয় এই প্রোডাক্টের চাহিদা অনেক বাড়বে ওয়ার্ল্ড মার্কেটে। পাশাপাশি আমাদের দেশের মানুষও যদি সচেতন হয় যে আমরা যে আর্টিফিশিয়াল প্রোডাক্ট গুলো ইউজ করি সেটা বাদ দিয়ে হয়তোবা আমার মনে হয় যে আমাদের দেশেও একটা ভালো মার্কেট হয়তোবা তৈরি হবে বলে আমি আশা করি। আর COVID-19 এ আসলে ওই যে জ্যাক মা একটা কথা বলেছেন যে এই 2020-এ যদি আমরা বেঁচে থাকি সুস্থভাবে সেটাই হবে সবচেয়ে বড় পাওয়া। তো আমার মনে হয় আমরা যদি কোনো মতে ফ্যাক্টরি নিয়ে বেঁচে থাকি, আমার কারিগরদেরকে নিয়ে আহ কাছের মানুষদেরকে নিয়ে যদি সুস্থভাবে বেঁচে থাকি 2020, এটাকে আমি বলবো যে অনেক বড় একটা অর্জন। এবং পাশাপাশি ব্যবসার কথা যদি বলি, আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের জন্য আমরা যদি সুযোগটা কাজে লাগাই আমাদের জন্য একটা বড় সম্ভাবনা অপেক্ষা করছে। আপনাকে আপনাকে ধন্যবাদ। আমি রফিক ভাই আপনার কাছে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে যেহেতু এটা একটা ক্যারিয়ার ক্লাবের আয়োজন, আহ, আপনি জানেন যে এখন যে মানে চাকরির যেই বাজার, আম, কিংবা অনেকের মধ্যেই এর একটা একটা টেন্স সিচুয়েশন, নট অনলি চাকরি, যারা চাকরি করবে তাদের একটা টেন্স সিচুয়েশন, এট দ্য সেম টাইম যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য এটা একটা টেন্স সিচুয়েশন। তো এই এই যে কোভিড আফটার নিউ নরমাল, সেই ক্ষেত্রে যারা চাকরি করবে বা ব্যবসা করবে বা শুরু করতে চাবে তাদের জন্য আপনার কোনো পরামর্শ থাকবে কিনা, কিংবা কি ধরনের স্কিলস আপনি তাদের থেকে আশা করেন? ধন্যবাদ। জাস্ট সংক্ষেপে সংক্ষেপে যদি আপনি বলেন। জি, শুরুতেই যেটা বলছিলাম যে আমরা যেহেতু এখন নিউ নরমালে অভ্যস্ত হয়ে পড়েছি, যদি নিউ নরমালকে আমরা সঙ্গী করে নেই, ইনফ্যাক্ট আমরা আসলে এক ধরনের আনসার্টেনিটির মধ্যে আছি, অনিশ্চয়তার মধ্যে। আমরা তো জানি না যে প্রথমে যখন মার্চ মাসের শেষের দিকে এটা শুরু হয় আমরা হয়তো ধরে ভেবেছিলাম মাসখানেক হয়তো লাগবে, তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে। মার্চ গেল, এপ্রিল গেল, মে গেল, জুনও চলে গেল, হাফ ইয়ারলি চলে গেল। এখনো দেখছেন যে সারা বিশ্বেই ব্যবসা বাণিজ্য সবকিছু প্রায় স্থবির হয়ে গেছে, যদিও আমাদের দেশ সহ প্রায় সব জায়গাতেই একটু একটু করে সবকিছু খুলছে, কারণ কোভিড এর মধ্যেও তো জীবন জীবিকা চালাতে হবে, বাট আমরা ফুল সুইং এ করতে পারছি না। সো এখন যে আলোচনা, যে বিষয়টা যে জব মার্কেটের কথা, ডেফিনেটলি যারা এমপ্লয়ার এমপ্লয়ার যারা, তারাও তো প্রাইভেট সেক্টর বলেন, গভর্নমেন্ট সেক্টর বলেন, তারাও তো নিজেরাই তো আসলে তাদের ব্যবসা বাণিজ্য, ফ্যাক্টরি ইত্যাদি নিয়ে তারা সমস্যার মধ্যে আছে। সো বাট আমি আশাবাদী। আমি বলবো যে আমরা আশার চিন্তা করে আমরা চলতে হবে। যারা জব সিকার আছেন, যারা চেষ্টা করছেন চাকরি বাকরি ক্ষেত্রে, তাদেরকে স্কিল সেটের দিকে কিছুটা মনোযোগ দিতে হবে। যেমনটা ধরেন যে আগে যেখানে বিজনেসের প্যাটার্ন গুলো ছিল, এখন কিন্তু বিজনেসের প্যাটার্ন গুলো একটু চেঞ্জ হবে। কিছু কিছু জায়গায় বেশ ভালো চেঞ্জ হবে, যেমন মার্কেটিং এ চেঞ্জ হবে, আপনার সেলস এ চেঞ্জ হবে, আপনার মনিটরিং ব্যবস্থা আগে যেমনটা ছিল সেগুলোর মধ্যে চেঞ্জ আসবে। সো আর যেগুলো প্রোডাকশন লেভেলের কাজ, যেগুলো হাতে কলমে যে সমস্ত জিনিস প্রোডাক্ট করতে হবে, লেদার ইন্ডাস্ট্রির কথাই যদি আমরা চিন্তা করি, তাহলে যেখানে একটা প্রোডাক্টকে ফ্যাক্টরিতে তৈরি করে বের করতে হবে, সেটা তো আর অন্য কোনো মাধ্যমে হবে না, সেটা সেভাবে করতে হবে। সো যারা এখন জব সিকার আছেন তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে যে উদ্ভূত পরিস্থিতিতে তাদেরকেও আসলে তাদের স্কিল ডাইভার্সিফিকেশনের একটা বিষয় আছে। আগে যেভাবে আমরা ভাবতাম যে এই কাজটা আমাকে না জানলে হয়তো চলবে, এখন তাকেও মাল্টি ডাইমেনশনের স্কিল তার মধ্যে একটু একটু করে আনতে হবে। আমরা আশাবাদী যে অচিরেই হয়তো এই ম্যাগ কেটে যাবে, আবার সুন্দর সূর্য উঠবে, আবার সবকিছু আগের মতো সুন্দরভাবে চলবে ইনশাল্লাহ। সবাই আগের মতো যার যার অবস্থান থেকে, ব্যবসায়ীরা বলেন, এমপ্লয়ি এন্ড এমপ্লয়ার বোথ, তারাও কাজ করতে পারবে। কিন্তু এই সিচুয়েশন যতদিন থাকছে ততদিন আমি মনে করি যে যারা বিশেষ করে আপনাদের এই ক্যারিয়ার ক্লাবের যারা লেদার টেকনোলজির ব্যাকগ্রাউন্ডের যারা, তারা তো হাতে কলমে যে কাজটা শিখেছে সেটা তো তাদের আছেই, এর বাইরেও তারা যাতে ডিজিটালি আরো তাদেরকে কিভাবে এনরিচ করতে পারে, মার্কেটিং এ বলেন, কমিউনিকেশনে বলেন, প্রেজেন্টেশনে বলেন, সবকিছুতে আমি মনে করি যে এইটার এখন খুব একটা দরকার হবে। কেন কি আজকাল সব জায়গাতেই, সমস্ত সেক্টরেই আপনি দেখবেন যে একটা বড় অংশ এখন এই ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসবে। কোভিড এর এন্ড ইভেন কোভিড একসময় কেটে যাবে সেই কথা বলছি আমরা, তারপরেও কিন্তু এই অবস্থাটা থাকবে। সো যারা জব সিকার তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে যে তার বেসিক নলেজ, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেগুলো আছে, টেকনিক্যাল নোহাউ যেগুলো আছে সেগুলো তো থাকবেই, এর পাশাপাশি তাদেরকে আসলে তাদের স্কিলকেও
আরো ডাইভার্সিফাইড করতে হবে, সো দ্যাট সে উদ্ভূত পরিস্থিতির সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে, খাপ খাওয়াতে পারে, যে তার ফ্যাক্টরি, তার এমপ্লয়ার তাকে যেভাবে ইউজ করতে চায় সেজন্য সেটার জন্য, সেই পরিস্থিতির জন্য সে যেন সে প্রস্তুত থাকতে পারে। তো এই আমার তরফ থেকে এটাই হচ্ছে তাদের প্রতি অ্যাডভাইস। ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম। আমরা অলরেডি 10 মিনিট আপনাদের থেকে যে চাওয়ার সময় সেটা শেষ হয়ে গেছে আমাদের। আপনাদের সব তিনজনকে ধন্যবাদ। তানিয়া আপা আপনাকে ধন্যবাদ, আরাফাত ভাই আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা কন্টিনিউ করব এরকম কিছু প্রোগ্রাম যেটা আমাদের প্ল্যান আছে, এবং আমরা আপনাদের যে আলোচনা, আমি কিছু প্রশ্ন আমাদের আছে যেটা আসলে আমি উপস্থাপন করতে পারি নাই আপনাদের কাছে। আমরা হয়তো সেই প্রশ্নগুলো নিয়েও আপনাদের কাছে পরবর্তীতে যোগাযোগ করব, যাতে আমরা আমাদের যারা ভিউয়ার্স তাদেরকে সেই প্রশ্নের অ্যান্সার দিতে পারি। আমরা পরবর্তী সেশনটা আসলে আমাদের হচ্ছে আমাদের সেক্টরের কমিউনিটির কোভিড সার্ভাইভার তাদের স্টোরি। আপনারা যদি থাকতে চান, ওয়েলকাম টু দিস শোজ। আর যদি আপনাদের অন্য কোনো অ্যাসাইনমেন্ট থাকে, সেই ক্ষেত্রে আপনারা লিভ বাটনটা করে আপনারা লিভ করতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং দেখা হবে পরবর্তীতে আবার। আচ্ছা, আমার একটু জি জি তানিয়া আপা। আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই যে ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে মানে এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্য। আরাফাত ভাই এবং রফিকুল ইসলাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক প্রয়োজনীয় জিনিস মানে তথ্য আমি জানতে পেরেছি। তো দোয়া করবেন এবং সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। ভাই আমি একটা কথা বলবো ছোট্ট। জি 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 অবশ্যই আরাফাত ভাই। ভাই আমি মনে প্রাণে একেবারে অন্তর থেকে চাই যে বাংলাদেশের সবাই মিলে, সরকার, অ্যাসোসিয়েশন, রপ্তানিকারক সবাই মিলে একটা জায়গায় ফোকাস করা উচিত, সেটা হচ্ছে এলডব্লিউজি সনদ। এলডব্লিউজির সনদ যদি বাংলাদেশ পায় এবং উল্লেখযোগ্য সংখ্যক ফ্যাক্টরি, লেদার ফ্যাক্টরি যদি পায়, আমার ধারণা কোভিড এর যে প্রভাব, এই প্রভাব তারা কাটিয়ে আরো ভালো পজিশনে যেতে পারবে। কারণ যেহেতু আমাদের বেসলাইন এখনো অত বেশি না, আমরা স্যাচুরেশন পয়েন্টে কিন্তু চলে যাইনি। অতএব আমার যদি এলডব্লিউজি সনদ পাই, তাহলে কিন্তু আমার ওইটুকুই কিন্তু আমার জন্য অনেক একটা বড় সাপোর্ট দিবে। দেখা যাবে যে আমরা কিন্তু 8-9 অর্থ বছরে যে ইন্টারন্যাশনাল যে আপনার মেলডাউনটা হয়েছিল, ওই মেলডাউনের কারণে কিন্তু আমাদের রপ্তানি উল্টা বেড়ে গিয়েছিল। কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে যে গার্মেন্টস প্রোডাক্টগুলো এক্সপোর্ট করি, এগুলো মূলত বেসিক প্রোডাক্ট। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা এই জায়গাটা দয়া করে ফোকাস করেন। এটা আমার ধন্যবাদ। জি ধন্যবাদ সবাইকে। আমরা এখন আমাদের রফিক ভাই আপনি কিছু বলবেন? জি, আমি একটু জাস্ট লাস্ট স্পিচ। থ্যাংক ইউ ভেরি মাচ টু দি অর্গানাইজার্স। আপনারা যারা এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছেন, তানিয়া আপা এবং বাংলাদেশ ব্যাংক থেকে যে ভাই জয়েন করেছেন, সবাইকে ধন্যবাদ। এবং আপনাদের মাধ্যমে যারা এই আজকের অনুষ্ঠানে যারা যুক্ত আছেন, ফেসবুকে লাইভে দর্শক শ্রোতা যারা আছে তাদেরকেও ধন্যবাদ। আপনি যে প্রশ্নের কথা বলেছিলেন, যদি এরকম কিছু থাকে আমাদের সাথে যোগাযোগ রাখবেন, ডেফিনেটলি আমরা সেগুলো সবাইকে প্রয়োজন মতো দেওয়ার চেষ্টা করব। এবং ভবিষ্যতে আরো এই ধরনের কোনো প্রোগ্রাম থাকলে আমার তরফ থেকে জানাবেন, আমি চেষ্টা করব। এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝখান থেকে, এবং সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখন আমাদের প্রোগ্রামের দ্বিতীয় অংশে প্রবেশ করব। দ্বিতীয় অংশে আমি প্রথমে আমন্ত্রণ জানাবো বিন্তিকে। বিন্তি হচ্ছে আমাদের কো-হোস্ট। সো বিন্তি আসলে আজকের এই পর্বটা সঞ্চালনা করবে। বিন্তি। ধন্যবাদ ভাইয়াকে। আমরা এখন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমাদের কমিউনিটির দুজনের কাছ থেকে কোভিড ভালো হওয়ার অভিজ্ঞতা শুনবো। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হচ্ছেন। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান। উনি আমাদের আইলেটের 15তম ব্যাচের ছাত্র ছিলেন, বর্তমানে বিজনেস করছেন। স্বাগতম ভাইয়া, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আরো যোগ হচ্ছে জনাব শামসুল আমিন আলভি ভাইয়া। উনি আমাদের আইলেটের 29তম ব্যাচের ছাত্র ছিলেন এবং বর্তমানে টেক্সওয়েব নামে একটি প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজার হিসেবে জব করছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছো আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনাদের দুজনকে স্বাগত। আপনারা যদি আপনাদের কোভিড অভিজ্ঞতা শেয়ার করতেন। প্রথমে জিয়াউর রহমান ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। আসলে
একটা প্যান্ডামিক কাজ করছে সারা বিশ্ব জুড়েই, এটা একটা প্রিপারেশন আমরা পেয়েছি, যেহেতু আমাদের দেশে এটা কিছুদিন পরে এসেছে, তো খুব সিরিয়াসলি টেক করার পরেও মানে ইফেক্টেড হয়েছি। এভাবেই হোক 26-26 মার্চের পর থেকে গভর্নমেন্ট সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পরে যখন আবার 2রা মেতে আংশিকভাবে চালু করলো, তো কিছু কিছু ফ্যাক্টরি চালু হওয়ার পরেই আমার কাজ করতে আমরা বাধ্য হয়েছি। কারণ ফ্যাক্টরি যদি আমি বেসিক্যালি কেমিক্যালস নিয়ে কাজ করি, আমি ফিনিশিং কেমিক্যালস ইম্পোর্ট করি আর বাংলাদেশে কোরিয়াকেও একটা প্রোডাক্ট আমি মার্কেটিং করি। তো দেখা গেছে ফ্যাক্টরিগুলো যখন আমাদের কাছে কেমিক্যাল চেয়েছে তখন আমরা দিতে বাধ্য হয়েছি, কারণ এত কম্পিটিশনের যুগে যদি আমি না দেই তো আরেকটি কোম্পানি এখানে সাপ্লাই করবে। তো আসলে জীবন এবং জীবিকার দায়বদ্ধতায় যেতে বাধ্য হয়েছি। তো এট দ্য মিন টাইমে আসলে সরকারি সমস্ত প্রিকশন নেওয়ার পরেও আমার কাছে যেটা মনে হয়েছে যে কিছুটা গাফলতি আমার হয়েছে, যেটাতে আমাকে একটা প্রচন্ড ধাক্কার মধ্যে আমাকে যেতে হয়েছে। আলটিমেটলি আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার কাজের মেয়ে সবাই করোনা পজিটিভ হয়ে যায়। তো এট দ্য মেইন টাইমে আমি বাসা থেকেই ট্রিটমেন্ট নেওয়া শুরু করি। প্রথম দিকেই আমার কিছু সিমটম মনে হয়েছিল যে এটা করোনার সিমটম, নাকে ঘ্রাণ পাচ্ছিলাম না, তারপরে শরীরে জ্বর যাচ্ছিল না। তো ইন দ্য মেইন টাইমে আমার একজন ডাক্তার ফ্রেন্ডের থেকে আমি ওষুধ নিয়েছিলাম, তো ওষুধটা কাজ করতেছিল। আসলে আমার কাছে মনে হয়েছে যে আসলে এত একটা ভীতি কাজ করছিল যে আমি মনে হয় এখান থেকে হয়তো স্কেপ করতে পারবো। তারপরেও আমার ফ্রেন্ড যে ডক্টর ছিল তার থেকে ওষুধ নিয়ে খাচ্ছিলাম, কিন্তু একটা পর্যায়ে যখন দেখলাম যে আমি আর শ্বাস নিতে পারছি না, এট দ্য মিন টাইমে আমি যখন হসপিটালে ভর্তি হই, আমার লাংস ইনফেকশন হয়ে যায়। তো স্টিল নাও আই এম ফিলিং দ্যাট পেইন ইন মাই চেস্ট। আই থিঙ্ক সো এই অবস্থাতে এই যে প্যান্ডেমিক সিচুয়েশনেও এরকম একটা পরিস্থিতিতে পড়েছি এবং যে অভিজ্ঞতা আমি হসপিটালে পেয়েছি এটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। বা যারা ছিল হসপিটালে তারা আমাদেরকে ভয় পাচ্ছিল যে করোনা পজিটিভ হয়েছে, সো আমাদেরকে আলাদা করে রেখেছে। তো সেই দিক থেকেও যখন আমি একটা পর্যায়ে দেখলাম যে ডক্টররা রুমের ভিতরে এন্টার করছে না, নার্সরা কোনো মতে খাবারটা দিয়ে এসকেপ করছে রুম থেকে, তো এই পজিশনে একটা পর্যায়ে এসে দেখলাম যে না, আমার তো আসলে এইভাবে চিন্তা করলে হবে না, আই হ্যাভ টু think myself that I have to come out from that situation. So I try to আমি আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলাম এবং বললাম যে আল্লাহ তো আমার শ্বাস ব্যবস্থাটা একটু ঠিক হয়ে যাক। তো যাই হোক, আমাকে অনেকবার নেবুলাইজ করা হয়েছে, অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। একটা পর্যায়ে যে আমি দেখলাম যে আমার একটু জ্বর কমলো এবং আমি একটু আমার দীর্ঘ হয়ে যাচ্ছে। আসলে সবাইকে বোঝাতে যাচ্ছিলাম যে আসলে এই সিচুয়েশনটা খুবই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি পার হয়েছি, কারণ আমি হসপিটালে ছিলাম শিকদার মেডিকেল গুলশান, আর আমার ওয়াইফ অ্যাডমিট ছিল আসগর আলী হসপিটাল পুরান ঢাকাতে। তো আমরা দুইজন দুই দিকে থাকায় আমার মেয়ে এবং কাজের মেয়ে তারা বাসায় ছিল, বাট তাদের কোনো ওরকম সিমটম না থাকাতে তাদেরকে আর হসপিটালে অ্যাডমিট করতে হয়নি। তো যাই হোক, আমি হসপিটালে যখন দেখলাম যে আমাকে এরকম একটা উচ্ছনের মতো চিন্তা করতেছে, এত খারাপ লাগতেছিল আমাকে, আমার মনে হচ্ছিল যে এই আমাকে শেষের দিকে নিয়ে যাচ্ছে। সো এট দ্য টাইম আমি আল্লাহর কাছে বলছি আমাকে এখান থেকে বেরোয় আসতে হবে ইন হানি হাও। সো এট টাইম যখন দেখলাম যে আমি কিছু ফিল করতেছি এবং ভালো ফিল করতেছি, এবং ডাক্তারকে বারবার বলতেছি যে আমাকে প্রপার মেডিকেশন দেন, আমার ওয়াইফ হসপিটালে, আমার ফ্যামিলিতে আমার ভাই দৌড়াদৌড়ি করতেছে, সো আমার কেউ নাই, আমার হ্যাভ টু কাম ব্যাক। ডাক্তার বলছে না, ইউ আর ইয়াং ম্যান স্টিল নাও, বাট আমার বয়স এখন 41, বাট আমার বলতেছে যে না, তুমি কাম ব্যাক করবা, ডোন্ট ওয়ারি। সো তো আমি প্রায় 9 দিন হসপিটালে ছিলাম। তো আলটিমেটলি যখন 6 days গন, তারপর আমি ডাক্তারকে বলতেছি যে আই এম বেটার ফিল, আমার মনে হয় আমাকে আরেকবার টেস্ট করেন। আমি টেস্ট করে আমার মনে হচ্ছে যে, আমি ডাক্তার বলতেছে যে আমরা কিন্তু করোনা পজিটিভ যদি নেগেটিভ না হয় আমরা কিন্তু তোমাকে ছাড়বো না। আমি বলছি যে আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় কামব্যাক করতে পারবো, এবং প্রত্যেকবারই আমি গরম পানির খুব স্টিপ নিয়েছি হসপিটালে থাকতে। তারপর নেবুলাইজেশন করা হয়েছে 4বার থেকে 5বার। তো আল্লাহর রহমতে আমি মনে হয় যে 4-5 দিনে আমার যখন টেস্ট করা হয়েছে আমার লাস্ট ইনফেকশনটা অনেকটাই বেটার হয়ে চলে আসছে। তো পরবর্তীতে আমি বারবার বলছি আমাকে আরেকবার কোভিড টেস্ট করা। তো পরবর্তীতে কোভিড টেস্ট করার পরে যখন নেগেটিভ রেজাল্ট আসলো, তো আই এম গেটিং স্পেয়ার, বাট দ্যাট টাইম মাই ওয়াইফ অলসো অ্যাডমিটেড আসগর আলী হসপিটাল। তো ওইখান থেকে আমি নেগেটিভ হয়ে তারপরে আবার যখন বের হয়ে আসলাম হসপিটাল থেকে, তারপরে আমার মানে এখান থেকে আসলে আমার মুক্তি পাইনি, সাথে সাথে আমি আবার আমার ওয়াইফের হসপিটালে চলে গেছি, কারণ ওয়াইফ কি অবস্থা হচ্ছে আমি আসলে তো হসপিটাল থেকে বুঝতে পারি নাই। তো
তো আজরাইল হসপিটালে গেলাম, ওখানে ডাক্তারদের সাথে কথা বললাম, ডাক্তার বললো যে না, আমার ওয়াইফের সিচুয়েশন আস্তে আস্তে বেটার হয়েছে। তো আল্লাহর রহমত যে এই সিচুয়েশন থেকে আর ফেসবুকে আমার এক বন্ধু বোরহান, সে খুব স্ট্যাটাস দিয়েছিল যে আমার জন্য দোয়া করার জন্য। তো আমি অ্যাজ ওয়েল অ্যাজ নিজে কেমিক্যালসের ব্যবসা করি, আবার লেদার কেমিক্যাল ব্যবসায়ী সমিতির জয়েন্ট সেক্রেটারি। তো যার জন্য আমার একটা ভাস্ট হাজারিবাগ থেকে শুরু করে হিমায়তপুরে একটা পরিচিতি আছে, সবাই মিলে সবাই আমাকে ফোন করে যে দোয়া করেছে, আমার যে মনে হয় যে সেই দোয়ার কারণেই আমি উইদিন 8 to 9 days এর মধ্যে করোনা নেগেটিভ করতে পেরেছি। এবং আর যখন আমার ভালো হয়েছে তখন আমি মনে হয়েছে যে আসলে এটাতে এত ভয় পাওয়ার কিছু নাই, কারণ প্রপার প্রিকশন বলতে হ্যান্ড গ্লাভস, হ্যান্ড ওয়াশ, আরেকটা হচ্ছে যে মুখে যে মাস্কটা প্রপারলি, সবার আসলে মাস্কটা আমার যেটা খামখেয়ালি হচ্ছে যে আমি আসলে মাস্কটা প্রপারলি নেই, যার জন্যই আমার এই খারাপ সিচুয়েশন আসে। আমার যে মাস্কটা আমার মনে হয় যে সবাই নাকের এই জায়গা দিয়ে ঠিক লাগছে কিনা বা একটু চেক করে সবসময় চলা উচিত। হাত সবাই কিন্তু সহজে যখন মাস্ক থাকে কেউ কিন্তু নাকও লাগায় না, মুখও লাগায় না, সেখান থেকে মাস্কটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। সে মাস্কটা এবং স্যানিটাইজেশন, বাসায় যাওয়ার সাথে সাথেই সবার কাপড় চোপড় এবং ওয়াশ করে গোসল করে অ্যারাউন্ড সব মানে ঘরে আবার গিয়ে পাওয়া উচিত। আই হোপ এখন আমার কাছে আসলে পড়ার পরে এটা আসলে কিছু মানে খুব হালকা মনে হচ্ছে যে আই থিঙ্ক সো এখন আর এটা কোনো ফ্যাক্ট না। উই হ্যাভ টু মুভ অন উইথ দিস প্যান্ডেমিক সিচুয়েশন এন্ড উই মাস্ট ওভারকাম উইথ দিস সিচুয়েশন। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়াকে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আশা করি আমাদের সবার এটার কাজে লাগাতে পারবো। আলভি ভাইয়া, আপনার কোভিড-19 এর যদি অভিজ্ঞতা শেয়ার করতেন। ধন্যবাদ। আমার এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট কম্পেয়ার টু ভাইয়ার থেকে, যেহেতু আমি আপনার একটা সোর্সিং হাউসে কাজ করি। আমার মার্চ থেকেই হচ্ছে বেসিক্যালি আমরা হোম অফিসে চলে আসি আর কি। তো সিচুয়েশন যেভাবে আস্তে আস্তে যাচ্ছে, এপ্রিল মে শেষের দিকে আমরা আবার অফিসে যাওয়া শুরু করি, তাও রোস্টারিং বেসিসে। তো বেসিক্যালি আমার কোনো সিমটমস ছিল না। আমার বাড়িতে যাওয়ার একটা প্ল্যান ছিল, আমার কুমিল্লা একটা ইমার্জেন্সি কাজে। যেহেতু সিচুয়েশনটা খুব খারাপ, আমার আম্মা আব্বা বয়স্ক, তো আমি রিস্ক নিতে চাচ্ছিলাম না। যে অনেকেরই বলে যে এসিমেট্রিক, যেটা মাইল্ড সিমটমস যেটা থাকে, করোনা হচ্ছে কিন্তু কোনো সিমটমস নেই, আমি সে ধরনের একজন ভিকটিম। তো সেই পার্সপেক্টিভে অফিস থেকে আমি একটা টেস্ট করাই। তো টেস্টটাতে সামহাও নেগেটিভ চলে আসে আর কি। তো আমি যখন আমার বোনের সাথে কথা বললো যে ফলস নেগেটিভ আসতে পারে, তুমি আরেকটা টেস্ট করাও। তো সেটা 3 দিন পরে আমি আরেকটা টেস্ট করাই, ওখানেও আমার পজিটিভ আসার পরে আমি বুঝলাম যে না, প্রথমটা তো আমার পজিটিভ এসেছে। আমার বোনের সাথে কথা বলার পরে আপু আমাকে সাজেস্ট করলো, শি ইজ এ ডক্টর, যে আবার টেস্ট করো, ফলস পজিটিভ আসতে পারে। তারপরে টেস্ট করার পরে সেকেন্ড টেস্টটাও পজিটিভ আসার পরে যে ধরে নিলাম যে না, আমি মোটামুটি একজন কোভিড পেশেন্ট হয়ে গিয়েছি। তো সিচুয়েশনটা হচ্ছে এরকম, যখন আমরা হয়ে যাই, আমাদের আশেপাশে মানুষজনকে কিভাবে আমরা কোপ আপ করবো সিচুয়েশনটা। আমি যেহেতু ঢাকাতে ফ্যামিলি নিয়ে থাকি না, আমি 2-3 ফ্রেন্ডকে নিয়ে আমার একটা ফ্ল্যাট বাসায় থাকি। সো আমার ফ্ল্যাটমেটরা কিভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে, বা আমি আপুর বাসায় যাবো কিনা, সবকিছু মিলে আমার এই জায়গাটাতে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে সত্যি কথা বলতে গেলে। তো আল্লাহর কাছে অশেষ সহমতে আমি বাসায় আসলাম। বাসায় আসার সাথে সাথে আইসোলেশনে চলে আসছি। পরের দিনে আমি মোটামুটি আমার বাসায় যে 3 রুমে থাকে সবাইকে শেয়ার করলাম ব্যাপারটা আর কি। তো ওরা আসলেই অনেক কিছু করেছে আমার জন্য। যদি ওই সাপোর্টটা আমি না পেতাম, তাহলে আমার জন্য সার্ভাইভ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যেত। লাইক বাসায় আমার যে প্রত্যেকবার স্টিম নেওয়া, গরম পানি খাওয়া, যদি আমি ওভেন না, ওই যে পানি গরম করে যে জিনিসটা, এই জিনিসটা নিয়ে এসেছিলাম আমার রুমে। আচ্ছা, রুম থেকে বের হয়নি, খাবার হচ্ছে বাইরে থেকে আমার রুমের ট্রে এসে আমার রুমের সামনে দিয়ে যেত। তো 14 দিন চলে যায়, আমার কোনো সিমটমস আসেনি। সত্যি কথা বলতে গেলে কোনো সিমটমসই ছিল না। 10 দিন বা 5 দিন পরে শুধু একটু গলা ব্যথা করছিল আর কি। এই গরম পানি খাচ্ছিলাম, নামাজ পড়ছি, আস্তে আস্তে 14 দিন পরে 15 দিনের সময় যখন টেস্ট করি, 15 দিনের টেস্টের সময় আমার আবার পজিটিভ আসে। তো দ্যাট মিনস 15 দিনের পরেও যখন দেখা যাচ্ছে যে পজিটিভ আসছে, একটা রুমে 15 দিন থাকা, ওয়াশরুম, রুমের বাইরে যাওয়া, দ্যাট ওয়াজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ। মানে সাইকোলজিক্যালি 15 দিন পরে কোনো সিমটমস নাই, কিছু নাই, 15 দিনের টেস্টের সময়ও পজিটিভ। তো সাইকোলজিক্যালি তখন অ্যাকচুয়ালি খুবই ভেঙে পড়েছিলাম যে কি হচ্ছে, মানে কিভাবে নিজেকে আরো কত স্ট্রং রাখবো। আমার মা বাবার সাথেও জিনিসগুলো ওইভাবে ওপেনলি শেয়ার করতে পারছি না, যেহেতু আমার বোন ডক্টর, সে আমাকে রেগুলারলি কনসাল্ট করছিল। তখন আমি বেসিক্যালি একজন সাইকিয়াট্রিস্টের সাথেও কথা বলি, বিকজ মেন্টালি স্ট্রং থাকাটা খুব দরকার ছিল আর কি। কোনো সিমটমস নেই, বডি ভাবে রিয়েক্ট করছে না, বা পজিটিভ আসছে, মেবি ইন্টারনালি কোনো প্রবলেম হচ্ছে কিনা। হঠাৎ করে 17 দিন বা 18 দিনের সময় শ্বাসকষ্ট শুরু হলো আর কি, অল্প অল্প শ্বাসকষ্ট রাতের দিকে, মানে
ফজর নামাজের পরে যখন ঘুমাতে গেলাম দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তখন অ্যাকচুয়ালি আপু বললো যে অক্সিজেন লেভেলটা চেক করো, অনেকেই হয় হ্যাপি সিমটমস দেখা দেয়, অটোমেটিক্যালি ব্লাডের তোমার অক্সিজেনের স্যাচুরেশনটা কমে যেতে পারে। তো প্রথম দিন চেক করার পরে 95-এর নিচে নেমে গিয়েছিল একবার। তো আল্লাহ রহমতে পরের দিনই আবার 95-এর উপরে উঠে যায়। যখন নেমে গিয়েছিল তখন আপনার যদি অক্সিজেন কালেক্ট করতে হতো সেটা নিয়ে কিভাবে করব টেনশনে খুব পড়ে গিয়েছিলাম। বাট আমার পাশে যে আমার স্কুল ফ্রেন্ড, আমার রুমমেট, সে তুষার, সে বেসিক্যালি অনেক সাপোর্ট দিয়েছে। হসপিটাল থেকে ফোন করে অক্সিজেন যদি লাগতো, যেহেতু আমি হসপিটালাইজড হব না, আমার কোনো মাইনর কিছু নেই, আমার বোনও সাজেস্ট করেছে, মানে অ্যারেঞ্জমেন্টটা ছিল, ব্যাকআপটা ছিল। তো আল্লাহর রহমতে 3-4 দিনের পরে অটোমেটিক্যালি জিনিসটা রিকভার হয়ে যায়, স্যাচুরেশনটা আবার 96-97-এ চলে আসে অক্সিজেন স্যাচুরেশনটা। সো 29তম দিনে আমি আল্লাহর রহমতে নেগেটিভ আসে, 29তম দিনে আমার ফার্স্ট নেগেটিভ আসে, আর 33তম দিনে আল্লাহর রহমতে 34তম দিনে আল্লাহর রহমতে আমার সেকেন্ড নেগেটিভ আসে আর কি। এই হচ্ছে মোটামুটি সার্ভাইভাল স্টোরিটা। আলহামদুলিল্লাহ, আপনারা এখন দুজনেই সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাইয়া আপনার কাছে হচ্ছে প্রশ্ন হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাদের সেক্টর যেটা, এখানে তো ওয়ার্ক ফ্রম হোমটা আসলে পসিবল না। আপনার মতামত কি, এক্ষেত্রে কিভাবে আমরা কাজ করতে পারি? ওয়ার্ক ফ্রম হোমটা বা আপনার টেকনোলজিস্টের প্রতি কি পরামর্শ থাকবে যে কিভাবে কাজ করলে তারা আক্রান্ত কম হবে? জিয়া রহমান ভাই। আসলে এক্ষেত্রে আমি বলবো যে আমি প্রথমেই আমার প্রথম বক্তব্যে বলেছি যে মাস্কটা এখানের মধ্যে একটা ভাইটাল ফ্যাক্টর। মাস্কটা প্রপারলি ফিক্স আপ, যেটা আমাদের নাকের এই সাইড থেকে ফিক্স আপটা হয়ে যাবে, একটু মুখের মধ্যে একটা বড় অংশ সবসময় যেন কভার করা হয়, এবং সেটা যেন কখনোই অসাবধানতা বশত যেন কাজ করতে যেয়ে কখনোই খোলা না হয়। হ্যাঁ, বিশেষ করে কোনো ওপেন স্পেসে দেখা যায় যে কারো থেকে 3 ফিট দূরত্বে থাকাকালীন। তো এবং আমার যেটা সবচেয়ে বেশি মনে হয়েছে যে মাস্কের পরবর্তী যেটা আমরা চিন্তা করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যান্ড গ্লাভস যতই আমরা পরি, আসলে কাজ করতে গেলে হ্যান্ড গ্লাভস সহ আমাদের কাজ করাটা কিছুটা ডিফিকাল্ট। তারপরেও আমাদের একটা মনে হয় যে একটা শিডিউল করা উচিত যে কিছুক্ষণ পর পর যে আমি হাতটা ওয়াশ করে রাখি, যত কাজই থাকুক, অ্যারাউন্ড 1 আওয়ার, 1 ঘন্টা পর পর। আমরা তো অনেক কিছুই শিডিউল মেনটেন করে ওষুধ খেতে হয় বা যে কিছু। আমার মনে হয় যে কারা কাজ করতে গেলে এই জিনিসগুলো একটু যদি মাইন্ড সেট আপ করে ফেলে, তাহলে আমার মনে হয় যে এই ধরনের প্রবলেম থেকে আর হবে না। আরেকটা যেটা, যারা একটু মাস্ক পিপলের ভিতরে যারা কাজ করে, আই থিঙ্ক সো, সেক্ষেত্রে আমার মতে যে একটা ফেস শিল্ডটাও, এটা আমি হসপিটালে দেখে আসছি যে ডাক্তাররা খুব প্রপারলি কেউ করছে ফেস শিল্ডটা আসলে ইমিডিয়েটলি চোখের সামনে বা নাকের মুখের সামনে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে একটা বাধা তৈরি করে যে এই ভাইরাসটা যাতে সরাসরি কাছাকাছি না আসতে পারে। তো ফেস শিল্ডটা আমার মনে হয় যে চশমার থেকেও বেশি ইফেক্টিভ, কারণ চশমা শুধু চোখটাকেই সেভ করছে, কিন্তু নাকের সামনের জায়গাটুকু বা মুখের যেটুকু আমরা শ্বাস নিচ্ছি সেই জায়গাটুকু সেভ করছে না। তো ডক্টরের থেকে যেটা দেখলাম যে হসপিটালে দেখলাম যে শিকদার মেডিকেল, বাসগোরালি হসপিটালে সবাই দেখলাম যে ফেস শিল্ডটাকে খুব গুরুত্ব দিয়ে ডাক্তাররা বা নার্সরাও সবাই এটা ইউজ করছে। সেক্ষেত্রে আমার মনে হয় ফেস শিল্ডটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমরা যেটুকু জায়গায় শ্বাস নিচ্ছি বা মুভমেন্ট করছি সে ইমিডিয়েটলি কিছু ভ্যাকুয়াম তৈরি করে দিচ্ছে, যে জায়গা থেকে হয়তো ভাইরাসটা সরাসরি আমাদের কাছাকাছি আসতে পারছে না। তো এখানে কাজের ক্ষেত্রে আর বাকি যেগুলোই আমরা বলি না কেন যে আসলে গাউন পরে পড়া বা পিপি পরে কাজ করা, তো আমরা যারা একটু হার্ড ওয়ার্কিং জব, আমাদের ক্ষেত্রে আমার মনে হয় না যে এটা মেনটেন করাটা খুব একটা কষ্টকর। কারণ আমরা যারা লেদার ইঞ্জিনিয়ার বা আমরা যারা ফুটওয়্যার ফ্যাক্টরিতে যারা কাজ করছি বা যারা ট্যানারিতে কাজ করছি, তো এখানকার সিচুয়েশন অত কমফোর্টেবল না যে এখানে আমরা এই পিপি পরে কাজ করা যাবে। এখান ক্ষেত্রে আমার মনে হয় যে ফেস শিল্ড এবং মাস্ক, এই দুইটা জিনিসই সবচেয়ে বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। আর আরেকটা যেটা বলতেছি, যারা সার্ভাইভার বা যারা কোভিড থেকে বেরিয়ে আসছি, এটা আফটার পরবর্তীতে আমার যে এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি, স্টিল নাও আই এম ফেসিং প্রবলেম, যে শরীরে খুব দুর্বলতা, শরীরে এখন পর্যন্ত আমি খুব ফুল মোডে শ্বাস নিতে পারছি না, নিতে গেলে আমার বুকে পেইন করছে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে কোভিড, আমি ডক্টরের সাথে আলাপ করেছি যে তিনি বলেছেন যে অ্যারাউন্ড 2 মান্থস যারা সার্ভাইভ করে তাদের 2 মান্থস পর্যন্ত নাকি অ্যাক্টিভিটি থাকতে পারে যে বডিতে যেটা তৈরি হয়েছে, কিন্তু তারপরেও তারা আবার ইফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে।
সেক্ষেত্রে যারা কোভিডে আক্রান্ত হয়েছে তাদেরও আসলে, আমরা যারা আক্রান্ত হয়েছে আমাদেরও আসলে শ্বাস ফেলার কোনো সময় নেই, কারণ আমরা আবার আক্রান্ত হতে পারি। সেক্ষেত্রে আমাদের শরীরকে আগে ফিট করতে হবে। তো আমাদের প্রচুর পুষ্টিকর খাবার খেতে হবে, প্রচুর যেটা আমি এই কয়েকদিনে ফিল করেছি যে আমি যতই খেয়েছি তারপর আমার মনে হচ্ছে যে আমার শরীর স্ট্রেংথ ফিরে পাচ্ছে না। তো অ্যারাউন্ড আমি হসপিটাল থেকে বেরোয়েছি 28শে জুন, তো অ্যারাউন্ড এখন প্রায় 20 দিন হয়েছে। এখন এই 20 দিন পরে আমার মনে হয় যে জাস্ট লাস্ট উইকের থেকে আমি একটু কথা বলতে পারছি, আমার কথা বলতে একটু কষ্ট হতো। তো এক্ষেত্রে যারা আমরা আক্রান্ত হয়েছি তাদেরও নিশ্চিন্ত হওয়ার কিছু নাই। আমার মনে হয় যে তারাও আরো সেফলি এবং তাদের শরীরটাকে আগে ঠিক করতে হবে, প্রচুর খাওয়া দাওয়া করতে হবে। এবং যেটা সবচেয়ে আরেকটা যেটা আমাকে হসপিটালে বলেছে, শোয়ার স্টাইল, যে আমরা যেখানে ঘুমাই সেই ঘুমানোর জায়গার স্টাইলটাকেও পারফেক্টলি মানে কাত হয়ে শুতে বলেছে। এই কথা ফ্ল্যাট হয়ে না শোয়, কাত হয়ে, ডান কাত অথবা বাম কাত যেভাবেই হোক সপ্তাহ বিছানায় শোয়ার সময় যেন অলওয়েজ মানে কাত হয়ে শোয়। যেটাই শুলে হয় গিয়ে কি যে স্টমাকটার পাকস্থলী আমাদের ফুসফুসের উপরে প্রেশারটা একটু কম পড়ে, যার জন্য ফুসফুসে আমাদের শ্বাস নেওয়াটা ইজি হয়। তো আমি যারা আক্রান্ত হয়েছে বা যারা হয়েছে তাদেরকে, এবং যারা আক্রান্ত হয়নি তাদেরকেও বলবো, কারণ তাদের ফুসফুসটাকে স্ট্রং রাখলে কোভিড আক্রান্ত আমরা সবাই হব, এটা ধরে নিতে হবে। এটাকে আসলে ওভারকাম করতে হলে বা ওয়ার্ল্ড ওয়াইড আমরা জানি না যে সিচুয়েশন বা ভ্যাকসিন আসবে কিনা, বাট আমি মনে হয় যে সবাই এটা ধরে নিতে হবে যে আমরা আক্রান্ত হব, এবং আক্রান্ত হওয়ার আগে আমাদের প্রিপারেশনটা নিয়ে নিতে হবে যাতে এটা আমার শরীরের উপর যেন চলে না যায়। আর এখন কিছু কিছু ওষুধ আসছে যেটা আমি মনে করি যে আমরা দিক দিয়ে একটু সৌভাগ্যবান যে আগে আরো 3 মাস আগে বা 2 মাস আগে এই ওষুধগুলো ছিল না। এখন এই ওষুধগুলো থাকাতে আমরা দ্রুত রিকভারি করতে পারতেছি, এবং কেউ যদি আগের থেকে প্রিপারেশন থাকে, আমার মনে হয় কোভিড যদি তার হয়ও, যেমন এই যে আলবির তেমন সিমটম হয়নি, হ্যাঁ, সে তার সিমটম না হওয়ার মেইন কারণটা কিন্তু হচ্ছে তার বডিতে অ্যান্টিবডি আছে, তার বডিতে যে ইয়েটা আছে ভাইরাস তার সাথে ফাইট করতে পারে নাই, যেটা আমার ক্ষেত্রে হয় নাই, কারণ আমি ডায়াবেটিক পেশেন্ট, আমি পারি নাই, আমাকে ভাইরাস অ্যাটাক করে ফেলছে। সেক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা যারাই কাজ করতেছে তারা ফুডফুলি তাদের স্ট্রং খাবার খেতে হবে, তারা প্রচুর ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে, তারা প্রচুর পানি পান করতে হবে, তার গলা যেন শুকায় না যায়। আর এই কোভিড বা এই ভাইরাসটা আসলে আমাদের নাকের ভিতরেই একটা শ্লেষা তৈরি করে, বা এই জিনিসটা আসলে তৈরি হতে দেওয়া যাবে না। সে যদি আমরা কিছু গম স্টিম নেই বা চা নেই, এগুলো আমার মনে হয় যে থাকবে না আর কি। তো আমার মনে হয় যে আমরা যারা কাজ করছি এই জিনিসগুলো যদি ফলো করে কাজ করি, আশা করি, আর যদি আমাদের খাওয়া ফিট থাকে, আমার মনে হয় যে ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনি আমাদের অনেক উপদেশ দিলেন যেটা আমাদের কাজে লাগবে। ধন্যবাদ জিয়াউর রহমান ভাইয়া এবং আলিফ ভাইয়াকে আমাদের সাথে থাকার জন্য। আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে অনুষ্ঠানে থাকার জন্য।